যাই হোক, আমাকে শুনতে পাচ্ছেন, আপনারা অলরেডি কয়েকজন আছেন। আমি যেটা বলছিলাম যে আজকে হঠাৎ কলোনি সাডেন আসার উদ্দেশ্য হচ্ছে যে সামনের সপ্তাহে একটু ব্যস্ত থাকবো হসপিটালের ডিউটির কারণে। তো ইন্ট্রোডাক্টরি কিছু কথা বলা দরকার রেপার্টরি নিয়ে, যদিও রেপার্টরি নতুন কিছুই না, আপনারা অনেক ভালো জানেন। তবুও একটা জিনিস আমি যেটা ফিল করেছি, সেই ফিলিংস থেকেই আপনাদের সাথে এই কোর্সটি করার ব্যাপারে আমার পরিকল্পনা। সেটা হচ্ছে রেপার্টরি। আমরা রেপার্টরি সম্পর্কে আমরা কম বেশি জানি। তো রেপার্টরি টা কি আসলে? রেপার্টরিটা হচ্ছে এই আলোচনাটা কিন্তু একটা বাইলেটারাল ডিসকাশন। হ্যাঁ, আপনারা অবশ্যই পার্টিসিপেট করবেন, আপনাদের মতামত দিবেন। আহ, তো এটা চলমান একটা আলোচনা। আপনারা পার্টিসিপেট করবেন। রেপার্টরিটা আসলে কি? এটা একটা সহজ ভাষায় বলতে গেলে এটা একটা ইন্ডেক্সিং অর ডিকশনারি জব, তাই না? তো এটা হচ্ছে আমার ম্যাথমেটিক্যাল যে সিমটম গুলো আছে, সেই সিমটম গুলোকে একটা নির্দিষ্ট ধারায়, নির্দিষ্ট পদ্ধতিতে এটাকে একটা জায়গায় আবদ্ধ করা। ঠিক আছে, ডিকশনারির মতো একটা জায়গায় ইন্ডেক্স করে একটা জায়গায় সাজানো। তো এটা আহ, প্রয়োজনে তাগিদেই এই রেপার্টরি জন্ম হয়েছে। হ্যানিম্যান উনি যখন উনি এবং ওনার শিষ্যরা যখন প্রায় 100টার মতো মেডিসিন করে ফেলেছিলেন প্রুভিং এবং ব্যবহার করছিলেন, তো 100টা মেডিসিন যখন ব্যবহার করতেছিলেন তখনই তারা উপলব্ধি করা শুরু করলো যে এক একটা মেডিসিন তো তারা নিজেরা ফিল করছেন, যেহেতু প্রুভিং করেছেন তারা নিজেরা ভিতর থেকে এটা ফিল করছেন প্রত্যেকটা মেডিসিনকে। সুতরাং তারপরেও তারা দেখলেন যে বা তিনি দেখলেন যে মেডিসিনের সিমটম গুলো একটু এলোমেলো হয়ে যাচ্ছে। মানে একটা সিমটম কোন মেডিসিনের, এটা বের করাটা একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে তার তার কাছে। যদিও সে ম্যাক্সিমাম ওষুধ সে নিজে প্রুভিং করেছে, তারপরে তার কাছেও একটু ডিফিকাল্ট ডিফিকাল্টি ফিল করছে। তো এই জন্য উনি নিজের প্র্যাকটিসের সুবিধার জন্য নিজে প্রথম একটা রেপার্টরি উনি করলেন। তো সেই রেপার্টরি আপনারা অনেকে জানেন। তো ইতিহাসটা খুব জানতে হবে। হ্যাঁ, তো ইতিহাস না জানলে আমরা কিন্তু আমাদের ভিত্তিটা দুর্বল থাকবে। ইতিহাস এবং এই ধারা পরম্পরা কিভাবে আমাদের মাঝে রেপার্টরি গুলো আসলো বা বিভিন্ন রেপার্টরি কেন জন্ম হলো। হ্যাঁ, আহ, তো কেন এতগুলো ভেরিয়েশন হলো, বা কোন রেপার্টরির কি কি দিক শক্তিশালী, কোন দিকটা দুর্বল, কোন রেপার্টরি কত বেশি ব্যবহৃত হয়েছে। হ্যাঁ, কোন ডাক্তাররা, সিনিয়র ডাক্তাররা কি কি মতামত দিয়েছে, এবং সেটার আলোকে বর্তমানে যে রেপার্টরি গুলো হচ্ছে সেগুলো কোন কোন রেপার্টরিকে বেস করে বা কাদের ফিলোসফিকে স্ট্রংলি অ্যাবজর্ব করার পর বর্তমান রেপার্টরি গুলো তৈরি হয়েছে। তো সেগুলো জানা যাবে। সুতরাং আমি এই জন্য হিস্ট্রিটা জানা খুবই জরুরি, এবং হিস্ট্রির পরে রেপার্টরির ইতিহাস, এবং তারপরে আমরা রেপার্টরি, প্রত্যেকটা রেপার্টরি ইন ডিটেলস আমরা যাব। তো যেটাই বলা হচ্ছিল এখানে, রেপার্টরি তো থিওরিটিক্যাল কথা বেশি বলছি না। রেপার্টরি আমরা প্রথমে যেটা করলো 1805 সালে, আমি পয়েন্টটা একটু দেখে নিচ্ছি কারণ ফিগার গুলো মনে রাখতে হবে। 1805 সালে হ্যানিম্যান নিজে প্রথম রেপার্টরি তৈরি করলেন একটা নিজের প্র্যাকটিসের সুবিধার জন্য। তো সেটা নাম দিয়েলেন উনি, ল্যাটিন ভাষার নাম ছিল একটা ফ্র্যাগমেন্টা ডি ভিরিবিস মেডিকা মেন্টোরাম পজিটিভিস। হ্যাঁ, নামটা ল্যাটিন নাম, শুনতে একটু অন্যরকম লাগতেছে। তো এটা 1805 সালে উনি এটা নিজের প্র্যাকটিসের সুবিধার জন্য এটা তৈরি করলেন। কিন্তু এটা অ্যানাটমিক্যালি এটা স্ট্রাকচার সাজানো ছিল, কিন্তু প্রত্যেকটা মেডিসিন কিন্তু উনি নিজে ফিল করছেন, বিকজ উনি নিজে এটা প্রুভিং এ জড়িত ছিলেন ওতপ্রোত ভাবে। তো তারপরেও উনি এই রেপার্টরি করার পরেও উনি খুব বেশি স্যাটিসফাই হতে পারেন নাই। হ্যাঁ, স্যাটিসফাই হতে না পারার কারণে তো তখন ওনার অনেক ছাত্র ছিলেন। তো যে ছাত্রদের মধ্যে অনেকে উনি রেপার্টরি তৈরি করার জন্য দায়িত্ব দিয়েছিলেন, দিক নির্দেশনা দিয়েছেন, এবং তাদের তাদের ব্যক্তি স্বতন্ত্রতা বা তাদের চিন্তা শক্তিকেও মর্যাদা দিয়েছেন যে তোমরা নিজস্ব চিন্তাও অ্যাপ্লাই করতে পারো সাজানোর ব্যাপারে। সিমটম গুলো কিভাবে সাজানো, কিভাবে সাজাইলে আমরা রোগীর সামনে এটা খুঁজে বের করতে পারবো। ঠিক আছে, তো এই চিন্তা থেকে এক একজন ডাক্তার, ডক্টর ঝাড় ছিলেন, যার এখানে খুব ওতপ্রোত ভাবে জড়িত ছিলেন। উনি একটা ইনফরমেশন গুলো নিয়ে, উনি তখন ফিফথ ইয়ারে একটা মেডিকেল স্টুডেন্ট ছিলেন। তো উনি তখন ওইটার কাজটা হাতে নিলেন এবং কাজ করলেন। তো ওনার কাজের ক্ষেত্রেও অ্যানিম্যানে কিছু সমস্যা ছিল, কারণ ইতিহাস থেকে যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে উনি যেহেতু ফিফথ ইয়ারে ছিলেন এবং পড়াশোনার মেডিকেলের পড়াশোনার চাপ ছিল। তো রেপার্টরি করার ক্ষেত্রে সেই সময় অতটা মনোযোগী বা নিবেদন করতে পারেন নাই যেটা হ্যানিম্যান চাচ্ছিলেন। তো এই দিক থেকে হ্যানিম্যান কিছুটা অসন্তুষ্ট ছিলেন। আহ তবুও ডক্টর জার উনি চেষ্টা করেছেন, এবং পরবর্তীতে ওনার রেপার্টরি গুলো আমরা পাই। কেন পরবর্তীতে ওনার ওইটাকে অ্যাবজর্ব করেন অনেক বেশি পরিমাণে ডক্টর জারের রেপার্টরি।
তো বাই দিস টাইম আমরা বনি হোসেনের আবির্ভাব দেখলাম। তো বনি হোসেন আসলে বাংলা সাহিত্যে যেমন নজরুল অল্প সময়ে বেঁচে ছিলেন, কিন্তু যা দিয়ে গেছেন বাংলা সাহিত্য মানে চিরজীবন সেটা স্মরণ রাখবে। তো জিনিয়াসরা আসলে বেশি দিন বাঁচতে হয় না, অল্প বাঁচতেই চলে। তো উনি মাত্র যখন হোমিওপ্যাথি, আপনারা সবাই জানেন, এখন তো সব মহামনীষীদের জীবনী আপনারা পড়েছেন। আমাদের শ্রদ্ধেয় ডক্টর ফারুক এলাই স্যার ওনার একটা বই পড়েছেন, ওইটা আপনাদের সংগ্রহে আছে, মনীষীদের জীবনী নিয়ে, হোমিওপ্যাথ কনভার্টেড বা যারা দিকপাল ছিলেন তাদের বই উপরে ভিত্তি করে বাংলায় সুন্দর একটা বই লিখেছেন, ওইটা আপনি পড়েছেন, ওখান থেকে বনিহ সম্পর্কে জেনেছেন। তো বনি হোসেন যখন হোমিওপ্যাথিতে কনভার্ট হলেন এবং এরপর অল্প কিছুদিনের মধ্যে হ্যানিম্যান তার হ্যানিম্যানের নজর কাটলেন, এবং উনি ছিলেন একজন লয়ার, হ্যাঁ, একজন উকিল, এবং এছাড়া বোটানিস্ট ছিলেন, এগ্রিকালচার কালেক্টর হিসেবে কাজ করেছেন, ওনার অনেকগুলো পরিচয় আছে। তো তারপরে উনি এইটার আসার আগে উনি অ্যানালিটিক্যাল কাজগুলো ভালো পারতেন। উনি কিন্তু বোটানিক্যাল ক্লাসিফিকেশন গুলো করেছিলেন সেই সময়, আপনারা ওনার জীবনী পড়লে দেখবেন। তো এই জন্য উনি কোনো কিছু সাজানোর ব্যাপারে উনি এটা মানে বাই ডিফল্ট, কিছু মানুষের কিছু জিনিয়াস থাকে না, যেমন কিছু লোক আছে না জমির মাপ, আপনারা ভালো জানেন যে গ্রামে যখন ওই যে মৌজা বা এইসব মাপা হয়, তখন কিছু লোক আছে অনেকে দড়ি ফিতা দিয়েও মাপে, অনেকে আবার দেখে দেখেও বলে দেয় যে এত মিটার এত মিটার, এবং পরে মেপে দেখা যায় যে সেরকমই হয়, ঠিক আছে। তো এরকম কিছু ইনটিউশন বা তাদের মধ্যে কিছু জিনিয়াস ডেভেলপ করে যায়, এবং তাদের ব্যাকগ্রাউন্ডের কারণেও কিন্তু এটা জড়িত। এবং বনি হোসেনের ব্যাকগ্রাউন্ডে লয়ার ছিলেন, এবং লয়ারও তো খুব সাজানো গোছানো থাকে, এবং উনি বোটানিস্ট এবং ক্লাসিফিকেশন করেছিলেন ওখানকার ফনা অ্যান্ড ফ্লোরা, হ্যাঁ, ওই রিজিয়নের। তো ওখানকার উদ্ভিদ জগতের একটা ক্লাসিফিকেশন করেছিলেন অ্যাজ এ কালেক্টর হিসেবে। তো এই জন্য উনি এই গোছানো বিষয়গুলো উনি ভালো দক্ষ ছিলেন। তো উনি যেই চিন্তা করে হ্যানিম্যানের ম্যাথমেটিকা, উনি যেহেতু খুব ক্লোজ একজন উনি শিষ্য ছিলেন, এবং হ্যানিম্যান তাকে এত বেশি পছন্দ করতেন যে উনি একটা জায়গায় বলেছিলেন যে আমি যদি কখনো অসুস্থ হই, তোমরা বনি হোসেনের কাছ থেকে পরামর্শ নিবে আমার চিকিৎসার ব্যাপারে। তো এতটা রিলাই করতেন, এতটা ওনাকে পছন্দ করতেন। তো উনি যেই চিন্তা করে প্রত্যেকটা ম্যাথমেটিকার সিমটম গুলো খুব ক্লোজ উনি পড়াশোনা করলেন, প্রুভিং সিমটম গুলো দেখলেন, বুঝলেন, ম্যাথমেটিকা পিউরা দেখলেন, ক্রনিক ডিজিজের যেখানে এই দুইটা বই তো ম্যাক্সিমাম ছিল, এই দুটা বইয়ের মেডিসিন গুলো ডিটেলস পড়ে, এবং তখন উনি ওনাকে সাজালেন। উনি ওনার থিঙ্কিং অ্যানালিটিক্যাল পাওয়ার দিয়ে এটাকে ক্যাপচার করলেন, এবং এটাকে একটা সুন্দর একটা ডিজাইন বা শেপে আনলেন। তো বইটা ছোট একটা বই, বইটা কয়েকটা ধারাবাহিক ভাবে আসছে, এমন না যে একবারই আসছে। প্রথমে 1932 সালে, আমি ইতিহাসটার সালের পরম্পরাটা একটু বলে দেই, 1832 সালে, হ্যাঁ 1805 সালে আমি প্রথমে বলেছিলাম যে হ্যানিম্যান নিজের একটা বই করেছিলেন রেপার্টরি, পরবর্তীতে উনি আরো ভালো করার জন্য ছাত্রদের দিয়েছিলেন। তো প্রথম যে সাকসেসফুল রেপার্টরি যেটা হ্যানিম্যান পছন্দ করেছেন সেটা হচ্ছে 1832 সালে বনি হোসেন্স এর রেপার্টরি অফ দ্য অ্যান্টিসোরি উইথ এ প্রিফেস বাই হ্যানিম্যান। মানে এই বইটার প্রিফেস, হ্যাঁ, প্রিফেসটা হ্যানিম্যান নিজে লিখেছিলেন। তো এই বনি হোসেনের রেপার্টরি অ্যান্টিসোরি মানে সোরার এগেনস্ট এর মেডিসিন গুলো, 1832 সালে। তারপরে 1835 সালে, মানে আমি মেজর ইভেন্ট গুলো বলতেছি, এই মাঝখানে কয়েকটা রেপার্টরি আছে, 1833-এ আছে, 35-এ আছে আরেকটা, যার রেপার্টরিও 35-এ আসছিলেন, বাট এটা 3টা ভলিউম ছিল। বাট হ্যানিম্যান ওটাকে অতটা বেশি রেকমেন্ড করেননি ওই সময়, কারণ এটা অনেক সীমাবদ্ধতা তিনি দেখেছেন, এবং এটা বলেছিলেন যে আরো ফার্দার অনেক কাজ করতে হবে। তো 1835 সালে বনি হোসেনের হুইচ আর নট অ্যান্টিসোরিক, একটা ছিল সোরিক অ্যান্টিসোরিক, একটা হচ্ছে হুইচ আর নট অ্যান্টিসোরিক, যেগুলো অ্যান্টিসোরিক না, এই দুইটা রেপার্টরি ছিল। তার পরবর্তীতে সাকসেসফুল রেপার্টরি বনি হোসেনের আরেকটা আসলো 1846 সালে, যেটা আমরা সবাই জানি, থেরাপিউটিক পকেট বুক। তো থেরাপিউটিক পকেট বুক, এই বইটা হ্যানিম্যানে মারা যাওয়ার 3 বছর পরে প্রকাশিত হয়েছে, কিন্তু এটার ফিলোসফি বা স্ট্রাকচারটা ওই আগের বই দুটার উপরে ভিত্তি করে, আগের দুটার কম্বিনেশন করে বনি হোসেন এটাকে নিয়ে আসছেন, থেরাপিউটিক পকেট বুক। তো পকেট বুক নামটা যেহেতু আপনারা শুনলেন, তো পকেট বুকটা কেন? পকেট বুক মানে হচ্ছে পকেটে রাখা যায় সহজ কথা। তো সেই সময় মানে 1846 সালের কথা বলছি। 1846 সালে এই বইটা যখন আসলো হোমিও জগতে হ্যানিম্যানের মৃত্যুর পরে, তো এখন যেটা হলো আপনার এখান থেকে ইম্পর্টেন্ট, মানে এই বইটা পকেট বই করা হলো কারণ সেই সময় ডাক্তাররা যেন তার হ্যান্ডি হয়, বইটা হ্যান্ডি হয় এবং তার
হাতের কাছে রাখতে পারে, ইভেন তাদের পকেটে, কোটের পকেট, তখন তো ওভারকোট ছিল বা মানে ইউরোপিয়ান কান্ট্রি গুলোতে ঠান্ডা থাকতো, কোট, বড় বড় কোট থাকতো। তো সেই কোটের পকেটে যেন বইটা রাখা যায়। আমাদের এখন যেমন ল্যাপটপ, মোবাইল রাখি, সে 1846 সালে ওরকম ছিল না। তো এমন একটা ডিজাইন করে দিয়েছেন, এমন একটা ফিলোসফি করে উনি বইটা তৈরি করেছেন যেন ছোট বইটার মধ্যে পুরা ম্যাথমেটিকাটা উনি স্থান পায়। ঠিক আছে? তো একটা সিমটমকে কনসাইজ করে প্রেজেন্ট করা যায়। হ্যাঁ, মানে মানে অ্যানালজি, অ্যানালজি কথাটা খুব ইম্পর্টেন্ট। অ্যানালজি দিয়ে উনি বইটাকে শর্ট করেছেন, বাট এটা টেনে যদি আপনি চুইংগামের মতো লম্বা করতে চান, আপনার কেন্টের মতো 5টা ভলিউম বানানো যাবে, মোটা বই। হ্যাঁ, এই ছোট বইটাকে এটা কিভাবে করা যাবে সেটা পরে আমরা বলবো। তো খুব ইন্টারেস্টিং বইটা, হয়তো আপনাদের সবার কাছে আছে, না থাকলে আমাদের কাছে সংগ্রহ করে নিতে পারেন, আমাদের কাছে আছে। আর যারা অন্য জায়গা থেকে নিয়েছেন তারা নিয়ে নেবেন। বইটা হাতে কাজে লাগবে। ছোট বই, দেখেন ছোট একটা বই, বনি মোশন থেরাপিউটিক পকেট বুক। তো এই বইটা উনি কিভাবে লিখলেন বা কি চিন্তা করে লিখলেন, এইটার ফিলোসফিটা জানতে হবে। কারণ এই বইটা সেই 1846 সালের পর থেকে নিয়ার অ্যাবাউট 50 ইয়ার্স, 50 বছর প্রত্যেকটা হোমিওপ্যাথ ডাক্তারের টেবিলে ছিল, এবং এইটাই ওয়ার্ল্ড কে রুল করেছে। এই বইটা হোমিওপ্যাথ ওয়ার্ল্ড কে রুল করেছে, ডমিনেট করেছে, এই এই বনি মোশন থেরাপিউটিক পকেট বুক। পরবর্তীতে আমি এখন তো আজকে তো ইন্ট্রোডাক্টরি ক্লাসে অল্প কিছু কথা বলবো, তারপর আপনাদের সাথে এমনি আপনাদের কিছু প্রশ্ন থাকলে বা জানা থাকলে আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। এই জন্য আমি সংক্ষেপে বলে যাচ্ছি ইন্ট্রোডাক্টরি ক্লাসে আমরা কি কি করতে যাচ্ছি। আমরা এই বইটার স্ট্রাকচার, ফিলোসফি এবং এই বইটার ইউটিলিটি এবং এই বইটা দিয়ে কেস কিভাবে সলভ করতে হয় সেটা আমরা ইন ডিটেলস আলোচনা করব। এবং অবভিয়াসলি আমরা এই বইটা 1846 সালে লেখা, কিন্তু আমরা বর্তমানে এই বইগুলো আমাদের সফটওয়্যারেও আছে। আমরা মেইন বইটা হাতে রাখবো, বইটা মানে হার্ড কপিটাও হাতে থাকবে এবং আমরা সফট কপিটাও আমরা প্র্যাকটিস করবো, বিকজ আমরা টুডে টুমোরো সবাই সফটওয়্যার আমাদের হাতের কাছে আছে, কেউ পেইড হোক আর কপি হোক বা যাই হোক, আমাদের কাছে সফটওয়্যার কিন্তু আছে। এবং আমাদেরকে এই বিষয়গুলো রাখতে হবে, কারণ আমরা খুব অল্প সময় বেশি রোগী দেখতে চাই বা অনেক সিমটম গুলো আমরা কভারেজে নিতে চাই অল্প সময়। তো এই যে এখন এই থেরাপিউটিক পকেট বইটা 50 বছর, আমি বললাম 50 বছর ডমিনেট করেছে। তো 50 বছর ডাক্তাররা, সেই সময় ডাক্তার কারা ছিলেন? সেই সময় ডাক্তাররা ছিলেন ডাক্তার, সেই সময় ডাক্তার মানে হ্যানিম্যানের সব পরবর্তীতে যারা বড় বড় ডাক্তার ছিলেন সবাই কিন্তু এই বডি মোশন থেরাপিউটিক পকেট বই ইউজ করেছেন। ইভেন কেন্ট তার প্রথম জীবনে এই বইটার উপর ভিত্তি করে তার প্রথম এডিশনের বইটা লিখেছিলেন। পরবর্তীতে উনি ইতিহাস থেকে যেটা পড়তেছি, আমি জানতেছি বা জেনেছি, সেটা হচ্ছে উনি একটু শিফট হয়েছেন, ওনার প্র্যাকটিসের অভিজ্ঞতা, তারপরে হচ্ছে ওনার আরো স্টাডি বা নিজের একটা বই লেখার একটা স্বতন্ত্রতা, সবকিছু মিলেই উনি ওনার ফিলোসফিটা একটু চেঞ্জ হয়েছে। বনি মোশনের কিছু সমালোচনাও করেছেন, এবং উনি ওনার আরেকটা ফিলোসফিতে উনি বই লিখেছেন। বাট তার আগেও যেহেতু হ্যানিম্যান এই বইটা প্রিফেস লিখেছেন, ঠিক আছে, যেখান থেকে হোমিওপ্যাথি শুরু যার কাছ থেকে, সে যদি একটা বইকে রেকমেন্ড করে, সেই বইটাকে কিন্তু আপনি কখনোই হেলায় ফেলে দিতে পারবেন না। ঠিক আছে? এবং হ্যানিম্যান নিজে যেটা ইউজ করেছেন এবং যেটা 50 বছর রুল করেছে, সেই বইটা কিন্তু আমাদের না জানার কারণে বা ফিলোসফিটা না জানার কারণে এটা অনেকটা কি বলা যায় যে কম ব্যবহৃত হয়ে আছে। তো এটা আমাদেরকে জানতে হবে, জানলে সুবিধা কি, আমাদের প্র্যাকটিস অনেক ইজি হবে। কারণ এখান থেকে ছোট বই, যেহেতু ছোট বই দিয়ে কেস সলভ করা যায়, এই বইটা দিয়ে ডাক্তাররা কেস সলভ করতো। তার মানে কি? তার মানে এই বইটার মধ্যে সবকিছু উত্তর আছে। ঠিক আছে? তো সুতরাং ছোট বই দিয়ে সলভ করা যায় মানে কি, তাহলে ছোট বইতে সলভ করতে গেলে এটা টেকনিক গুলো ইজি, এটা খালি জাস্ট ধরতে পারলে এটা সলভ করা সহজ। ঠিক আছে? তো এটা কিন্তু এটা ফিলোসফিটা বুঝতে হবে যে কেন ছোট করলো, এতগুলো সিমটম। কেন্টের বই এত মোটা, হ্যাঁ কেন্টের বই আপনাদের কাছে আছে, আমি সবগুলো বই নিয়ে বসছি। কেন্টের বই আপনাদের কাছে আছে, দেখেন ভলিউমটা দেখেন, হ্যাঁ বিশাল ভলিউম, তাই না? অনেক বিশাল ভলিউম। ইন কম্পেয়ার উইথ দিস, এটা কিছুই না, সাইজও ছোট, আবার যদি সাইড দিয়ে দেখাই তাতেও ছোট, তাহলে দেখা যাচ্ছে যে কিছুই না কেন্টের তুলনায়। কিন্তু এটা ফুল কাভারেজ কিভাবে সম্ভব? এটা বনি হোসেনের জিনিয়াসের কারণে সম্ভব, কারণ উনি এমন ভাবে বড় বিষয়টাকে ছোট একটা বিষয়ের সাথে, মানে ছোট একটা বিষয় দিয়ে রিপ্রেজেন্ট করছে, ছোট মানে অনেকগুলো সিমটমকে একটা সিমটম দিয়ে প্রকাশ করেছে। তো এই বিষয়টা, ফিলোসফিটা আমরা ইনশাল্লাহ আলোচনা করবো। ওনার বেসিক ফিলোসফিটা ছিল জেনারেলাইজেশন করা, তারপরে উনি মডালিটিকে গুরুত্ব দিয়েছে সবচেয়ে বেশি, তারপরে সেন্সেশন, তারপর লোকেশন। ওনার আরেকটা বিখ্যাত আবিষ্কার ছিল, সেটা হচ্ছে কনকমিটেন্ট। তারপরে
যেটা আরেকটা বড় আবিষ্কার, যেটা আমাদের এখন পর্যন্ত কোনো সফটওয়্যার ভালো মতো নিতে পারেনি, সেটা হচ্ছে কনকর্ডেন্স বা রেমিডি রিলেশনশিপ। এটা বনি ওশনের আবিষ্কার আবিষ্কার এবং ওনার বইয়ের পিছনের দিকে কনকর্ডেন্সটা আছে, এবং এই কনকর্ডেন্স দিয়েও অনেক কেস সহজে সলভ করা যায়, এবং আগে ডাক্তাররা করেছেন, এখনো অনেকে করছেন। এবং বনি হোসেনকে ইউরোপে বেশি প্র্যাকটিস করে, উপমহাদেশে কেন্ট বেশি চর্চা হয় ইনফ্যাক্ট। আর বাংলাদেশে আমার মনে হয় কেন্ট ছাড়া আমি কিছু শুনি নাই খুব বেশি আলোচনা করতে। আপনারা শুনেছেন কিনা আমি জানি না। তো আমি যখন কিছু কাজ করলাম, তখন আমার আম, এই বনি হোসেনের রেপার্টরিটা আমার কাছে খুব পছন্দ হয়েছে, বিকজ এখান থেকে অল্প পরিশ্রমে অনেক বেশি আউটপুট করা যায়, এবং তাদের চিন্তা ভাবনা গুলো সরল। এবং এবং হ্যানিম্যান যেহেতু ওনাকে রেকমেন্ড করেছে, এই বিষয়টা আমার কাছে বেশি জোরালো ভূমিকা রেখেছে বনি হোসেনকে ইউজ করার ব্যাপারে। যেহেতু হ্যানিম্যান নিজে ওনার বইয়ের মুখবন্ধ লিখেছিলেন, প্রিফেস লিখেছিলেন, নিজে রেকমেন্ড করেছেন, নিজে ব্যবহার করেছেন। সুতরাং এটি আমার কাছে খুব বেশি স্ট্রং এভিডেন্স লাগে এই বইটার গ্রহণযোগ্যতা নিয়ে। তো যাই হোক, এটা আমরা শিখবো ইনশাল্লাহ। আর এইটা তার পরবর্তীতে আমি হিস্ট্রিতে একটু যাই। মেজর ইভেন্ট গুলো, এর মাঝখানে প্রচুর ছোট ছোট বই আসছে, রিজনাল রেপার্টরি আসছে, অন্যান্য রেপার্টরি গুলো আসছে। তো কিন্তু মেজর যে রেপার্টরি গুলো ইম্প্যাক্ট ফেলেছে, হ্যাঁ, সারা পৃথিবীতে ম্যাক্সিমাম হোমিওপ্যাথি ডাক্তারদের মাঝে, সেগুলোর রেপার্টরি গুলো নিয়ে একটু কথা বলি। সেখানে এরপরে মেজর যে রেপার্টরি ইম্প্যাক্ট ফেলেছে, ইংল্যান্ডের ডাক্তাররা আরো কিছু রেপার্টরি ওনারা করেছিলেন। সেটা হচ্ছে বাক্স রিজিওনাল সিমটোমেটোলজি, হ্যাম্পেলস রেপার্টরি, রেপার্টরি অফ দ্য কিউরি, হ্যানিম্যান সোসাইটি রেপার্টরি বাই ড্রিসডেল ডাজেন। হ্যাঁ, এরকম একটা ইংল্যান্ডের ডাক্তাররা এগুলো করেছিলেন। আর পরবর্তীতে আমেরিকান হোমিওপ্যাথ যারা ছিলেন, তারা যে ভূমিকা রাখছেন, তারা তারা অনেক রেপার্টরি তৈরি করছেন, রিজিওনাল রেপার্টরি। কেউ চোখ নিয়ে রেপার্টরি করছেন, কেউ ডায়রিয়া, বেলসের ডায়রিয়া, কেউ হয়তো কাশি এক্সপেক্টোরেশন নিয়ে রেপার্টরি করেছেন। হ্যাঁ, এক একজন এক একভাবে, কেউ অ্যাভারশন, ডিসলাইক, এরকম মানে খন্ডিত অংশ নিয়ে রেপার্টরি অনেকে করেছেন। কিন্তু মেজর আরেকটা রেপার্টরি ছিল গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে হেরিং অ্যানালিটিক্যাল রেপার্টরি। এটা হেরিং এর গাইডিং সিমটমের উপর ভিত্তি করে সিমটম অফ মাইন্ড গুলোকে নিয়ে একটা রেপার্টরি করা হয়েছে, এটা ইম্পর্টেন্ট। আর হেরিং বইটাও কিন্তু খুবই আমি ম্যাথমেটিক্যাল ক্ষেত্রে তিনটা বইকে আমি সবসময় রেকমেন্ড করি, যদি আমরা এটা খুব কম পড়ি। আমরা সিনথেটিক রেপার্টরি ম্যাথমেটিক্যাল গুলো পড়ি, মানে মূলটা না পড়ে আমি মনে করেন একটা রেপার্টরি, আমি একটা ম্যাথমেটিক্যাল প্রুভিং সিমটমটা পড়লাম, হ্যাঁ, পড়ার পরে আমি যেটা বুঝলাম, সাজালাম, সেটা দিয়ে আমি যদি একটা ম্যাথমেটিক্যাল লিখি, সেটা যদি আকর্ষণীয় হয়, সাপোজ হুমায়ুন আহমেদের মতো লিখলাম বা অন্য কোনো কিছুর মতো লিখলাম, মানে আমার ওই প্রুভিং এর সিমটম গুলো দেখার পরে, তাও আপনার কাছে তখন হয়তো আমার এইটা পড়তে বেশি প্যালাটেবল মনে হবে, মানে বেশি পছন্দ বা বেশি ইজি মনে হবে, হ্যাঁ, বা ফিল গুলা তাদের বডি বা মাইন্ড থেকে তারা থ্রো করেছিলেন, সেই বিষয়টা কিন্তু জানতে হবে। ওইটা কিন্তু রিয়েল সিমটম, ওইটা কিন্তু মেডিসিনের রিয়েল সিমটম। এবং হোমিওপ্যাথি জিনিসটা নামটাই কিন্তু হোমিওপ্যাথি, মানে সিমটম সিমিলারিটি, হোমিও সাদৃশ্য। সুতরাং আপনাকে সিমটম সিমিলারিটি না করলে কিন্তু হোমিওপ্যাথিতে মানে কাঙ্ক্ষিত রেজাল্ট পাওয়া সম্ভব না। কাঙ্ক্ষিত রেজাল্ট পেতে গেলে সিমটমটারও আপনার কাঙ্ক্ষিত এক্সপ্রেশনটা বুঝতে হবে, ওই সিমটমটা প্রুভারদের কাছ থেকে কি এক্সপ্রেস করছেন। সুতরাং আমি তিনটা বই মানে নিজেও পড়ি, এবং আমি যারা পড়তে চায় আমি তিনটা বইয়ের কথাই বলি। এই তিনটা বই যদি বেশি বেশি করে পড়া যায়, তাহলে মানে একদম প্রত্যেকটা সিমটমের গভীরে যাওয়া যাবে, প্রত্যেকটা মেডিসিনের গভীরে যাওয়া যাবে, ফিল করা যাবে, প্রুভারদের ফিলিংসটা আপনার ভিতরে আসবে। সেটা এক নম্বর বই, যেটা সবচেয়ে ইজি বই, সেটা হচ্ছে হেরিং গাইডিং সিমটম। ঠিক আছে, তারপরে ডিকশনারি, ক্লার্কের ডিকশনারি 3টা ভলিউমের, এবং তারপরে এনসাইক্লোপিডিয়া, এটা 10টা ভলিউমের। তো এগুলা এবং যদি টিএফ অ্যালেন এনসাইক্লোপিডিয়াটা, এটা এখন সব হার্ড কপি ওরকম পাওয়া যায় না, বিশাল বই, এটা সফট কপিতে আছে। তো এটা একটু একটু এলোমেলো হয়, কারণ টাইম ফ্রেম দিয়ে দেওয়া, তো কয়টার সময় কোন প্রুভাররা কয়টার সময় সিমটম গুলো দিয়েছেন বা কিভাবে পরস্পরে আসছে। সুতরাং ওইভাবে পড়লে অনেক সময় পাজেল হয়ে যেতে হয়, অনেকে পড়তে ভালো লাগে না। তো আমি ওইটাকে, যদি আপনারা নাও পড়েন, তাহলে ডিকশনারি, ক্লার্কের ডিকশনারি এবং আপনার হেরিং গাইডিং সিমটম, এই দুটা বই কিন্তু পড়তে হবে, কারণ এই তিনটা বই কিন্তু প্রুভারদের কাছ থেকে প্রুভারদের সিমটমকে অবিকৃত অবস্থায় কিন্তু ম্যাক্সিমাম নিয়ে আসছে। সুতরাং এখানে সিমটম গুলো কিন্তু একদম শিওর সিমটম পাচ্ছেন। সুতরাং প্রত্যেকটা মেডিসিন আগে এই, হয়তো আপনি সবাই বাদ দেন, হেরিং গাইডিং সিমটম অথবা ডিকশনারি, ক্লার্কের ডিকশনারি, এই দুইটা বই এটা আপনাদের কাছে সবার কাছে আছে। হ্যাঁ, তো এখন বাংলাও করেছে, কিন্তু বাংলাটা আমি আসলে ওভাবে রেকমেন্ড করি না, বিকজ যত ভাষান্তরিত করা হয় সিমটমের
কি বলে মৌলিকত্বটা একটু হয়, ডেফিনেটলি হালকা হয়ে যায়। আমি কোরআন শরীফ তো কোরআন শরীফ, আমি একটা এক্সাম্পল যেমন দিই, সবাই আপনারা জানেন তবু বলি যে কোরআন শরীফ আরবি ভাষায় আল্লাহ তাআলা নাজিল করেছেন, এবং ওই ফিলিংসটা আপনি কখনোই বাংলা ভাষায় পাবেন না। হ্যাঁ, বা ওই শব্দ ঝংকার, হ্যাঁ, ওই ওই অর্থ মানে ওটা কখনোই ফিলিংসটা আসবে না। তো এই জন্য আপনি আরবি ভাষাটা অনেকে আরবি ভাষা আমাদের শেখাটা একটা ধর্মীয় বিষয়, আমরা আবেগ এবং এটা কর্তব্য বলে আমরা শিখি। কিন্তু অনেকেই হ্যানিম্যানের ওই ভাষাগুলোকে জানার জন্য অনেকে কিন্তু জার্মানি ভাষা শিখছেন, তো একদম মূল ফ্লেভারটা পাওয়ার জন্য। তো আমাদের পক্ষে হয়তো জার্মানি শেখাটা ডিফিকাল্ট, অন্তত আমরা ইংলিশ পর্যন্ত তো উঠতে পারি, এবং অনেকে আমরা ভালো ইংলিশ জানি, তাদের জন্য আমি তারাই আবার অনেকে বলেন যে আমি কি বাংলা কোন বই পড়বো, আমি তখন তাদের আচ্ছা 1 মিনিট। হ্যাঁ জি, আসসালামু আলাইকুম। হ্যাঁ অভিষেক। না ওই যে একটু একটু সমস্যা হয়েছিল আমার গুগল মিটে, একটু একটু প্রবলেম, মানে গুগল মিট দিয়ে ক্লাস নিচ্ছিলাম তো, এখন কথা বলতেছিলাম, তো ওই যে ক্যাম্পটির সাথে একটু প্রবলেম হচ্ছিল, এই জন্য যাক আরেকজন ভদ্রলোক রেকর্ড করছেন, উনি ওনার কাছ থেকে নিয়ে নিবো আর কি। এই আর কি। মানে এখন একটু ইন্ট্রোডাক্টরি কথা বলছি আর কি সবার সাথে। নেক্সট কোর্সে। আচ্ছা ঠিক আছে, আপাতত তাহলে এটা আর কি। জি আপনার ক্লাস নেন, পরে কথা বলবো। জি ওকে। জি আসসালাম। কি বলছিলাম? কোন টপিকস বলছিলাম যেন? আম, ও আচ্ছা, স্যার ভাষা। ওই যে আমাদের ইংলিশ শিখতে হবে কেন স্যার? ইংলিশ জি এটা বলছিলাম। রেপার্টরি। জি হ্যাঁ, স্যার। তো রেপার্টরি আমি এই জন্য বলছিলাম যে ইংলিশটাও কিন্তু মেইন ভাষা না, ইংলিশটা হচ্ছে প্রুভারদের ভাষা ম্যাক্সিমামই ছিল আপনার, যেহেতু হ্যানিম্যানের সময় এখন হয়েছিল জার্মানি, জার্মানি এবং হ্যানিম্যানের তত্ত্বাবধানে হয়েছিল ম্যাথমেটিক্যাল পিরিয়ড এবং ক্রনিক ডিজিজ। তো এখানে প্রুভাররা কিন্তু এই ভাষাগুলো বেশি ব্যবহার করছেন, পরবর্তীতে অনুবাদ হয়েছে। বনি হোসেন রেপার্টরি বা জার্মানিতে লেখা, ওইটা অনুবাদ হয়েছে। তো অনুবাদ নিয়েও অনেকে অনেক কথা বলছেন, এবং পক্ষে বিপক্ষে অনেক মত হয়ে গেছে, কোন অনুবাদ ভালো কোন অনুবাদ ভালো না। যেমন 1846 সালে থেরাপিউটিক পকেট বুক যখন হলো, তখন এটা ট্রান্সলেটেড, ইংলিশে প্রথম ট্রান্সলেটেড করেছে ডক্টর হ্যাম্পেল এবং ডক্টর ওকি, ঠিক আছে। পরবর্তীতে ডক্টর অ্যালেন এটাকে পাবলিশ করেছেন একটু মডিফিকেশন করে। পরবর্তীতে ডক্টর এইচ এ রবার্টস ইউএস এর, উনি এটাকে লাস্ট এবং কারেন্ট এডিশনটা উনি নিয়ে আসছেন। তাহলে একটা বইয়ের একজন অনুবাদ করার পরেও সেটার আবার আলোচনা সমালোচনা হয়। মানে আসলে মানুষ কখনোই পারফেক্ট হতে পারবে না, এটা মাথায় রাখতে হবে। তো মানুষের ভুল ত্রুটি থাকবে, ঊর্ধ্বের না। কারণ একমাত্র নবী রাসূলরাই ভুল করেন না, কারণ তাদেরকে ভুল করতে দেওয়া হয় না। বিকজ তারা তাদেরকে স্ট্যান্ডার্ড মেনেই আল্লাহ তাআলা পাঠান, সৃষ্টিকর্তা পাঠান, এই জন্য তাদের তাদের ভুল করার সুযোগ নাই, এবং তাদের ভিতরে ওই ডিজাইন নাই তারা ভুল করতে পারবে। কিন্তু আমরা মানুষ, হিউম্যান বিং, আমরা যত ভালো ক্রিয়েশনই করি না কেন, কিছু ভুল ত্রুটি আসবে, ঠিক আছে। এই জন্য আমরা মানুষ। সুতরাং মানে অতি অতি মানে কাউকে ভক্তি করতে করতে যে মানে অতি মাত্রায় নিয়ে যাবেন না, মানে আল্লাহ রাসূলের পর্যায়ে নিয়ে যাবেন না, মানে কথাটা অন্যভাবে বলছি না, আমি এই জিনিসটা বলছি যে আমাদের আবেগ আছে। যেমন আমার এই ম্যাথমেটিকাটা ভালো, ভালো বলতে 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 এমন একটা পর্যায়ে যাওয়া হয় যে মনে হয় যে না, এখানে মানে একটা কোরআনের আয়াত বা বাইবেলের আয়াত বা যেটাই হোক, মানে যে যে ধর্ম পালন করো, মানে এরকম একটা স্ট্যান্ডার্ডে নিয়ে যায়। তো এটা তো একটা গবেষণা ধর্মী একটা বই। সুতরাং গবেষণা ধর্মী বই, গবেষণার পরিপ্রেক্ষিতেই পরিবর্ধিত পরিমার্জিত চেঞ্জ আসে, ঠিক আছে। কিন্তু সিমটমের যেগুলো আসছে, সিমটম গুলা আহ, আমাদের মোটামুটি সিমটম গুলো নেওয়ার ক্ষেত্রে হ্যানিম্যান খুবই সচেতন ছিলেন, সিমটম গুলো আসছে। সুতরাং আমরা ম্যাথমেটিকা পড়তে গেলে আগে আমার রিকোয়েস্ট থাকবে, আবারও আমি রিকোয়েস্ট করতেছি, আপনারা এই হেডিং গাইডিং সিমটম আর ডিকশনারি, ক্লার্কের ডিকশনারি, এই দুইটা বই আগে পড়বেন। ওই মেডিসিন সাপোজ ফসফরাস পড়তে যাচ্ছেন, আপনি ফসফরাস হেডিং গাইডিং সিমটমটা একবার পড়েন, হ্যাঁ, তারপরে ওখানে পড়েন, তারপরে আপনি কেন্ট পড়েন, বা আপনি অন্যান্য মার্গারেট টেইলরের বই পড়েন, বা অন্যান্য যে বইগুলো বেশি প্যালাটেবল, হ্যাঁ, বা আরো অনেকে বই লিখেছেন। ম্যাথমেটিকা নিয়ে একদিন ক্লাসে বলা যাবে যে ম্যাথমেটিকা কত ধরনের ম্যাথমেটিকা আছে। তো এইটা কিন্তু মূল প্রুভিং, মূল ভাষাটা আগে জানতে হবে, ঠিক আছে। এটা একবার রিডিং দিতে হবে, হ্যাঁ? তো এটা আর কি। কারণ আমাদের পলিটিক্স মেডিসিন গুলো তো বেশি ব্যবহার হয়, সুতরাং এগুলো জানতে হবে। আচ্ছা, এটা গেল। তারপরে আমরা যেটা বললাম যে 1881 সালে হেরিং অ্যানালিটিক রেপার্টরি আসলো। 1883 সালে অ্যালেন এর রেপার্টরি অফ দ্য ইন্টারমিডিয়েট ফিভার, এটা খুব গুরুত্বপূর্ণ রেপার্টরি ইন্টারমিডিয়েট ফিভারের জন্য। তো এই রেপার্টরিটা খুব বেশি ব্যবহার হলো। তারপরে জেন্ট্রি রেপার্টরি আসছে 1890 সালে। এটা হচ্ছে রেপার্টরি অফ দ্য কনকর্ডেন্স, মানে এটা অনেক বড় রেপার্টরি, প্রায় 5500 পেজের রেপার্টরি। এটা সফটওয়্যারে আমাদের আছে।
এবং বই 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 আনা সম্ভব না, এটা এত বড় বই হবে। এরপরে খুবই চমকপ্রদ বা গুরুত্বপূর্ণ একটা রেপার্টরি চলে আসলো, সেটা হচ্ছে 1896 সালে হেরিং, যেটা হেরিং গাইডিং সিম্পটমের উপর ভিত্তি করে তার মেয়ের জামাই নেয়ের রেপার্টরি নিয়ে আসলেন, ডক্টর কেলভিন নেয়ের। তো উনি এই নেয়ের রেপার্টরিটা হেরিং গাইডিং সিম্পটমের উপর ভিত্তি করে উনি তৈরি করলেন। এই জন্য আমি অনেক সময় বলি যে গতকালকে একজনের সাথে কথা হচ্ছিল ইন্ডিয়াতে, তো নেয়ের রেপার্টরিটা কেন গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আপনি জাস্ট হেরিং গাইডিং সিম্পটমটা পড়বেন, একটা চ্যাপ্টার পড়বেন, সাপোজ ফসফরাস, আমি ফসফরাস নিয়ে কথা বলছিলাম, ফসফরাসের মাইন্ড সেকশনটা আপনি হেরিং গাইডিং সিম্পটম থেকে আগে পড়েন। ওই একই জিনিস তার পরবর্তীতে নেল রেপার্টরি থেকে মাইন্ড সেকশন ফসফরাসেরটা পড়েন, তাহলে দেখবেন যে ওখানকার রুব্রিকগুলো আপনি টোটালটা ব্যাখ্যা কিন্তু পেয়ে যাচ্ছেন, কারণ ব্যাখ্যাটা তো আপনার চলে আসছে ম্যাথমেটিকাতে। তারপর ওই জিনিসটা আপনি আবার রেপার্টরি ভাষায় আপনি কিভাবে ট্রান্সফার হলো, রেপার্টরি ল্যাঙ্গুয়েজটা আপনি শিখে ফেললেন, তাহলে কিন্তু এটা জিনিসটা অনেকটা ইজি হলো। তো নের এই কাজটা করছে, খুব চমকপ্রদ একটা কাজ করছে, এবং এটা প্রত্যেকটা সফটওয়্যারে আছে। তো এই জন্য এভাবে পড়লে দেখবেন যে মেডিসিনটা আপনি একদম গভীরে যেয়ে শিখতে পারতেছেন। আচ্ছা, এরপরে যেটা আমাদের এখন সবচেয়ে বেশি জনপ্রিয় রেপার্টরি, সেটা 1897 সালে কেন্ট, ডক্টর কেন্ট, যেটি কেন্ট রেপার্টরি অফ দ্য হোমিওপ্যাথিক ম্যাটেরিয়া মেডিকা, উনি এটা লিখলেন। লিখলেন মানে এখানে অনেকগুলো পার্ট এক একজনের কাছে একটা নিয়েছেন, আমরা ইতিহাস থেকে সেটা জানি। আমরা যখন আমরা কেন্ট রেপার্টরি ডিটেলস পড়াবো তখন দেখতে পারবো কোন সেকশন উনি কার কাছ থেকে নিয়েছেন এবং ওনার নিজস্ব কন্ট্রিবিউশন কতটুকু আছে এবং কিভাবে উনি সাজিয়েছেন, তো এই বিষয়গুলো আমরা দেখবো। তো তো উনি এটা প্রথম এডিশনটা নিয়ে আসলেন, এটা 1349 পেজের একটা বই, ফার্স্ট এডিশনে। তার পরবর্তীতে উনি আবার এডিশন আসছে পরবর্তীতে। এরপরে একটা সিগনিফিকেন্ট একটা রেভলিউশন আসছে 1905 সালে, কারণ কেন্ট ওনার ফার্স্ট এডিশনে বোরিং ওশনকে অনেক অ্যাপ্রিসিয়েট করেছে, কিন্তু পরবর্তী কনজিকিউটিভ এডিশনে উনি বোরিং ওশনের কঠোর সমালোচনা করেছেন ম্যাক্সিমাম ক্ষেত্রে। কিছু কিছু পার্ট গুলাকে গ্রহণ করেছেন, ম্যাক্সিমাম অনেকগুলো পার্টকে উনি মানতে চান নাই, ঠিক আছে? জেনারেলাইজেশন গুলাকে উনি অনেক অপোজ করেছেন। কিন্তু ডক্টর বগার, সিএম বগার, হ্যাঁ, উনি আমেরিকান ডাক্তার, উনি মানে খুবই ট্যালেন্টেড ডাক্তার। ওনার জীবনী পড়লে আপনারা জানতে পারবেন। জীবনীগুলো আসলে আমি সবাইকে বলবো যে যারা অনেক সিনিয়র ডাক্তার হয়ে গেছেন, এখনো পড়া হয় নাই, বা যারা নতুন আসছেন হোমিওপ্যাথি ভালোবেসে, যারা এখনো অতটা মানে পড়ছেন, আজকে ওখানে কালকে ওখানে, কালকে ওনার লেকচার কালকে ওনার লেকচার, এরকম বিভিন্ন জায়গায় শুনছেন, তো এগুলা শুনে কোনো সমস্যা নেই। কিন্তু আপনার মূল বিষয়গুলো, মূল ইতিহাসটা, হ্যাঁ, হোমিওপ্যাথি ইতিহাস তো খুব বেশি বড় না, এটা তো 1400 বছরের ইতিহাস না, এই 200 বছর 250 বছরের ইতিহাস। সুতরাং আপনার এই ইতিহাসটা পড়তে মানে খুব বেশি কষ্ট হওয়ার কথা না, ঠিক আছে? সুতরাং আপনার ইতিহাসগুলো যদি পড়েন, বা এই বড় বড় ডাক্তারদের কন্ট্রিবিউশনটা, তারা কিভাবে কেন হোমিওপ্যাথি আসলেন এবং কি কি কন্ট্রিবিউশন তারা রেখে গেলেন, তাদের ব্যাকগ্রাউন্ডটা কি ছিল, তারা কিভাবে চিন্তা করছেন, সেগুলো জানলে আপনিও বুঝতে পারবেন যে হোমিওপ্যাথিটা কিভাবে ফিল করতে হবে, ঠিক আছে? তাদের চিন্তা চেতনার সাথে আপনি চিন্তা চেতনাগুলোকে মার্চ করতে পারবেন। তো 1905 সালে কেন্টের দুইটা দিক হয়ে গেল ওয়ার্ল্ডে। এক পাশ চলে গেল কেন্টিয়ান স্টাইল, আরেক পাশ চলে গেল বোনিং-ওসেন স্টাইল। ঠিক, এখনো ওয়ার্ল্ডে দুইটা ট্রেন্ডই দেখা যায়, বোনিং-ওসেন এবং কেন্ট। এই দুইটা ফিলোসফি হোমিওপ্যাথিতে মোরাললেস দুইটা ফিলোসফি, এই জন্য দুইটা ফিলোসফি আপনাকে খুব ভালো করে জানতে হবে। এবং এই দুইটার মাঝখানে সেতু বন্ধন, ব্রিজ ব্রিজ হিসেবে আসলেন হচ্ছে সিএম বগার। হ্যাঁ, সিএম বগার আসলেন এবং উনি বোনিং-ওসেনের প্রিন্সিপালটাকে মেইনলি স্ট্রাকচারটাকে ফলো করেছেন, এবং কেন্ট যেই যেই জায়গায় সমালোচনা করেছেন ওই জায়গাগুলো উনি আবার কাজ করেছেন, কিন্তু উনি মূল বোনিং-ওসেনের যে ফিলোসফি এখান থেকে বাইরে যান নাই, বিকজ ইট ইজ রেকমেন্ডেড এন্ড ইট ইজ অ্যাটেস্টেড বাই হ্যানিম্যান ইটসেলফ, হ্যাঁ, হিমসেলফ। সো বগার উনি এটাকে চেঞ্জ করেন না, এবং উনি এইটা দিয়ে উনি রেজাল্ট ভালো পেয়েছেন, কারণ ওনাকে বলা হতো প্যাথোলজিক্যাল কেসের মানে একজন, কি বলা যায়, যে একটা দিকপাল, বা ওনার জীবনে যদি পড়েন দেখবেন যে ওনার কাছে ইউএসএ তে প্র্যাকটিস করতেন, এবং ওনার কাছে অনেক দূর দূরান্ত থেকে, ইউরোপ থেকেও প্যাথোলজিক্যাল কেসে, ক্যান্সার, টিউমার, বিভিন্ন কেসে, জটিল জটিল কেসে রোগীরা যেত, এবং উনি ক্যান্সার মানে প্যাথোলজিক্যাল কেসগুলা খুব ভালো হোমিওপ্যাথিতে সাকসেস নিয়ে আসতে পেরেছেন, এবং এটা জগৎ বিখ্যাত হয়েছে সেই সময়। তো উনি এই বোনিং-ওসেন রেপার্টরির উপরেই কাজ করেছেন, এবং 1905 সালে উনি একটা বই লিখলেন, সেটা হচ্ছে বগার বোনিং-ওসেন ক্যারেক্টারিস্টিক রেপার্টরি। এটা খুবই একটা সুন্দর বই, আমি পার্সোনালি এটা ইউজ করি। এবং এই বইটার কিছু লিমিটেশন আছে, কারণ এক জীবনে আসলে কোনো বই শেষ করা ডিফিকাল্ট। মনে করেন আমি একটা সিঁড়ি দেখাই দিলাম, ডিজাইন করে দিলাম, কিন্তু সিঁড়িটা দিয়ে তো আপনি অনেক দূর এগিয়ে যেতে পারবেন। হ্যাঁ, এই সিমটমের উপরে আরো মেডিসিন যোগ হইতে পারে, কিন্তু ফর্মুলাটা ঠিক ছিল,
কিন্তু মেডিসিনের সংখ্যা হয়তো কম, কারণ আমি আমার লাইফ টাইমের সময় পাইনি। কিন্তু আমি রিপোর্টটা দেখাই দিচ্ছি যে আপনার এই মনে করেন আহ আহ, সকালবেলা ঘুম থেকে উঠলে বাড়ে, আমার জীবদ্দশায় আমি যে কটা পেয়েছি আমি হয়তো 50টা মেডিসিন পাইছি। হ্যাঁ, পরবর্তীতে এটা তো আগাবে, কিন্তু ওই যে স্ট্রাকচারটা সকালে ঘুম থেকে উঠলে বাড়ে, হ্যাঁ, বা সিমটম পড়াটা বাড়ে, অ্যাগ্রাভেশন, অথবা আহ, আহ, মানসিক যখন মানে উৎফুল্লতা আসে তখন শারীরিক ভাবে দুর্বলতা আসে। ঠিক আছে, এই যে সিমটমটা, এই সিমটমে আমার সময় হয়তো 100 বছর আগে মেডিসিন ছিল 10টা, তো এখন অনেক প্রুভিং হচ্ছে, অনেক ক্লিনিক্যাল প্রুভিং হচ্ছে, তো এখন মেডিসিনের সংখ্যা বাড়তে পারে। এই জন্য আপনার দেখা যাবে যে বর্তমান যে আধুনিক রেপার্টরি গুলো আছে, মার্ফি রেপার্টরি, সিনথেসিস রেপার্টরি, কমপ্লিট রেপার্টরি, সেগুলোতে মেডিসিনের সংখ্যা বেশি। ঠিক আছে, তো কমপ্লিট রেপার্টরি একদিক থেকে ভালো যে ওখানে প্রত্যেকটা মেডিসিনের সোর্স উল্লেখ করেছে, কিন্তু অনেকে সমালোচনা করে না বুঝে, আমার যেটা মনে হয়, কারণ ওখানে মেডিসিনের সংখ্যা বেশি দেখে অনেকে আবার এটা ক্রিটিসাইজ করতে চায় যে এত মেডিসিনের সংখ্যা দিল কেন। এর সংখ্যা বেশি দিয়েছে এই কারণে যে উনি বনি ওশেনের যে ফিলোসফি সেটাকে ফলো করছেন, এবং কেন্টিয়ান যে স্ট্রাকচার সেটা ফলো করছেন। এই কমপ্লিট রেপার্টরিটা এই জন্য সিমটম সিমটমের মধ্যে মেডিসিন গুলো থেকে যায়, মানে মেডিসিন মিস হয় না। তো কমপ্লিট রেপার্টরিটা বুঝলে ভালো। ঠিক আছে, কারণ কমপ্লিট রেপার্টরি যারা রেপার্টরি তৈরি করে তারা তো আসলে সত্যিকার অর্থে আমার মতো বোকা না, বা আমার মতো কম জ্ঞানী লোক না। তারা অনেক মেধাবী, এবং তারা কিছু এক্সট্রা অর্ডিনারি মানুষ, এবং শারীরিক এবং মানসিক ভাবে তারা অতিরিক্ত পরিশ্রম করার মতো মানুষ রেপার্টরির মতো জিনিস তৈরি করতে পারে। তো তাদেরকে আপনি কখনোই হুট করে এক কথায় আপনি এক কলমের এক খোঁচা দিয়ে আপনি তাদেরকে মানে ডিলিট করে দিতে পারবেন না। ঠিক আছে, বা দেওয়ার সুযোগ নেই। কারণ তারা যখন রেপার্টরি ডিজাইন করে বা চিন্তা করে, তারা এটার পিছনে অনেক ওয়ার্ক আপ করে। আর স্পেশালি ম্যাক্সিমাম আবিষ্কার গুলা, আমি আবিষ্কারের ধরনগুলো একটু বলি যে আমার আমার কাছে মনে হয়, আমি এটা ইতিহাস থেকে আমিও দেখি, আপনারাও এটা মিলাই নিন, যে ম্যাক্সিমাম আবিষ্কার গুলো এই 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 ইউরোপিয়ান বা শ্বেতাঙ্গরাই মানে করে আসতেছে, বা এই সাইডে আমার এই উপমহাদেশে খুব বেশি মানে পায়োনিয়ার না। পায়োনিয়ার মানে কি, মানে স্টার্টিং পয়েন্টটা আমার এখান থেকে না। মানে দেখেন হ্যানিম্যান ধরেন বা ওখানে ধরেন, যাই বলেন, সবই কিন্তু ওই পাশে ইউরোপ আমেরিকা ওখান থেকে আসতেছে, কারণ তাদের মানুষ মানে বাই নেচার তারা যেটার পিছে লাগে আমার মনে হয় একদম শেষ দেখে ছাড়ে। তারা আসলে কারণ মানে তারা খুব ডিভোশন আমার কাছে মনে হয়, কারণ এই ধরনের কাজগুলো আমি আপনি যদি ব্যক্তিগতভাবে আপনি নেন, বনি হোসেন 45 বছর বয়সে এসে হোমিওপ্যাথি ভালোবেসে হোমিওপ্যাথি শুরু করতে চর্চা, এবং 2-3 বছরের মধ্যে 2 বছরের মধ্যে উনি একটা রেপার্টরি করে ফেলেন। ঠিক আছে, তার পরবর্তীতে উনি বেশি দিন তো বাঁচেন নাই, তো উনি আহ কতগুলো কন্ট্রিবিউশন করলেন। তো এগুলো আসলে আমরা কতটুকু করতে পারতেছি, বা উপমহাদেশে কতজন করছে, অনেকেই ভালো ভালো ডাক্তার আছেন, কিন্তু এই বই লেখা বা এরকম নতুন একটা কিছু স্টার্ট করা, আমার কাছে ইউরোপিয়ান আমেরিকানরাই ওরা বেশি ইতিহাস থেকে বেশি দেখা যাচ্ছে, ওদের প্রাধান্য বেশি। হ্যাঁ, এটা আপনারাও আমার সাথে এগ্রি করতে পারেন, নাও করতে পারেন, ইটস আপ টু ইউ। তো এটা, তো এই জন্য বগারটা আমি বলছিলাম যে কেন্ট এবং বনি হোসেনের একটা মেল বন্ধন হচ্ছে বগার রেপার্টরি, এবং এই রেপার্টরিটা মানে সুন্দর স্ট্রাকচার উনি দিয়েছেন, এবং স্ট্রাকচার দেওয়ার পরে এখানে কিছু লিমিটেশন ছিল, ওই লিমিটেশন গুলা আপনি বর্তমান আধুনিক রেপার্টরি গুলো যদি ব্যবহার করেন, যেমন এক্ষেত্রে আমি কমপ্লিট কে রেকমেন্ড করবো, সিনথেসিস না মারফিও না, হ্যাঁ, কমপ্লিট কমপ্লিট রেকমেন্ড করবো, বিকজ এটা বনি হোসেনের ফিলোসফিটাকে ফলো করছে। কমপ্লিট বর্তমান কমপ্লিটটা, কমপ্লিট 2017 সালের আগে কমপ্লিট আবার কেন্টিয়ান ফিলোসফি এবং স্ট্রাকচার দুইটি কেন্টিয়ান ফিলোসফি ছিল। আর বর্তমানের কমপ্লিটটা হচ্ছে বনি হোসেন ফিলোসফি, কেন্টিয়ান স্ট্রাকচার, কথাটা মনে রাখবেন। এই জন্য আপনার ওই জিনিসটার বড় মানে মেডিসিনের সংখ্যা বা এগুলো আপনার কমপ্লিট অনেক পেয়ে যাবেন। ঠিক আছে, তো যাই হোক, এবং আগে রেপার্টরি যেটা করেছেন, এবং রেপার্টরি দিয়ে কিন্তু তারা ভালো প্র্যাকটিস করেছেন, এবং এই জগৎ বিখ্যাত হয়েছেন সেই রেপার্টরি দিয়েই। হ্যাঁ, সুতরাং আমাদের হাতে এখন কিন্তু মেডিসিনের সংখ্যা বাড়ছে, তাদের হাতে ছিল প্রায় 1600-1700 মতো মেডিসিন। 1921 সালে একটা পরিসংখ্যানে দেখা গেছে, সেই পর্যন্ত মেডিসিন ছিল আপনার 1600 মতো মেডিসিন ছিল। এখন তো আমাদের 3000-এর উপরে, মানে একদম লিস্টেড মেডিসিন সফটওয়্যার মানে দেখলাম 3500-এর মতো, আর আনলিস্টেড মেডিসিন তো 8-9 হাজার হবে। হ্যাঁ, যদি আপনি নোসট গুলা বেশি অ্যাড করেন বা অন্যান্য আরো কিছু মেডিসিন আছে, যে কোনো কিছু তো হোমিওপ্যাথিতে ওষুধ তৈরি করা যায়, তো ওই হিসাব করলে অনেক বেশি। কিন্তু প্রুভিং হয়ে এর মধ্যে আবার 50%-এরও কম হচ্ছে প্রুভিং হওয়া, ম্যাক্সিমাম ক্লিনিক্যাল প্রুভিং হয়ে আসে। তো সুতরাং এই জন্য অনেকগুলো রেপার্টরিতে দেখবেন, বড়ি রেপার্টরিতে দেখবেন যে, বা ম্যাট্রিমেডিকে দেখবেন অনেক মেডিসিন আছে যেগুলা মানে পলিপ্রেস না, খুব বেশি প্রুভিং হয় নাই, যে কারণে কিছু কিছু ক্লিনিক্যালি ভেরিফাই করছে, কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ, এবং এটা অনেক ডাক্তাররা ভেরিফাই করেছে। কিন্তু আপনার ওইটার জেনারেল সিমটম পাচ্ছেন না, ওইটার মাইন্ড সিমটম পাচ্ছেন না ওই মেডিসিনের, কারণ ওটা ওইভাবে প্রুভিং হয় নাই। হয়তো প্রুভিং হলে আরো অনেক জানা যেত।
তো এটা হোমিওপ্যাথি একটু দুর্বল জায়গা, যে প্রাতিষ্ঠানিক ভাবে বা সরকারি পৃষ্ঠপোষকতার অভাবে বা ইউনিভার্সিটি লেভেলে বা পোস্ট গ্রাজুয়েশন লেভেলে না থাকার কারণে ওরকম ভাবে হোমিওপ্যাথির ওই প্রুভিং গুলো, প্রুভিং এবং রিপ্রুভিং অর নিউ প্রুভিং এগুলা আসতেছে না। হ্যাঁ, যদি এই জায়গাগুলো ওপেন থাকতো বা গবেষণার বাজেট থাকতো, প্রতিষ্ঠান থাকতো, সহযোগিতা থাকতো, তাহলে এই বিষয়গুলো আরো বেশি মানে ফ্লেয়ার আপ হতো, আরো বেশি সমৃদ্ধ হতো। তো তো যেটা বলছিলাম যে বগার রেপার্টরিটার ফিলোসফিটা খুবই এক্সিলেন্ট, এবং উনি এটা করেছেন। এবং উনি 1931 সালে আরেকটা সুন্দর একটা বই করলেন, ছোট একটা বই, এটাও সবার ডেস্কে থাকে এবং আপনাদের অনেকের কাছে আছে আমি মনে করি। যে বইটা খুবই ছোট কিন্তু এক্সিলেন্ট একটা বই। এটা হচ্ছে সিনপটিক কি, এই বইটা দেখতে পাচ্ছেন, সিএম বগার। এটা ছোট্ট একটা বই, ছোট্ট একটা বই, ছোট্ট একটা বই, খুব এক্সিলেন্ট একটা বই। সিনপটিক কি টু দ্য ম্যাট্রিয়া মেডিকা, এ ট্রিটিস ফর হোমিওপ্যাথিক স্টুডেন্ট। এখানে বইয়ের শুরুর দিকে ওনার রেপার্টরি আছে, তারপরে ওনার ম্যাট্রিয়া মেডিকা আছে, তো পিছনের দিকে সাপ্লিমেন্টাল রেফারেন্স টেবিল আছে, ঠিক আছে। তো এটা একটা বিষয়। এই বইটাও খুবই কার্যকর, অল্প কথায় অনেক সুন্দর করে লেখা আছে। তো এটা আমরা ইনশাল্লাহ আলোচনা করবো। এখানকার মূল থিওরিটা একটু ভেঙে দিব এখানে। এটার ম্যাথমেটিক্স, এটার রেপার্টরিটা, এটার কিভাবে পড়তে হয় এটা বলে দেবো। এটা অনেকে বুঝতে পারেন না, যে কিভাবে সিমটম গুলো পড়তে হয়, কারণ এখানে সেমিকলন বা কোলন এগুলা কখন কোনটা দিয়েছে এই বিষয়টা একটু বুঝাই দিলে এটা ধরতে পারবেন। হ্যাঁ, খুব সহজ। যারা পারেন তারা তো পারেন, আর যারা পারেন না তাদের জন্য এটা সহজ করে দিব, সমস্যা নেই। আর আরেকটা বিষয় হচ্ছে যে এই বইয়ের পিছনের দিকে একটা সাপ্লিমেন্টারি একটা রেফারেন্স টেবিল দেওয়া আছে। এই টেবিলের উপর ভিত্তি করে, এই টেবিলটা উনি সম্পূর্ণ করতে পারেন নাই, তার আগে উনি মারা গেছেন। তো বগার খুবই মেধাবী ডাক্তার ছিলেন এবং ওনার ওনার থিঙ্কিং গুলো অসাধারণ ছিল। এবং উনি ফার্স্ট একটা ওয়ার্ল্ড সফল একটা রেপার্টরি করেছেন, যেখানে কেন্ট এবং বনিং-ওশেনের মেলবন্ধন করেছেন যে রেপার্টরিতে। ওনার মূল রেপার্টরিটা হয়তো আপনাদের কাছে আছে, আমি একটু দেখাই দিই। হার্ড কপি গুলো আপনাদের সংগ্রহে রাখবেন, হ্যাঁ, হার্ড কপি ছাড়া হবে না। এই যে এই বইটা, এটা হচ্ছে আপনার বগার বনিং-ওশেন ক্যারেক্টারিস্টিক রেপার্টরি, ঠিক আছে। এটা একটা ওনার, যদি বনিং-ওশেনের ছবি, বাট এটা সিএম বগারের, সিএম বগারের আপনার কাছে আছে আশা করি। এবং সফটওয়্যারে সবই আছে। মূল বইটা না থাকলে সফটওয়্যারে কিছু ত্রুটি থাকে, অনেক সময় চেক করতে যে পাওয়া যায়, কারণ যেখানে মানুষ থাকবে সেখানে কিছু ভুল ত্রুটি থাকতে পারে, ঠিক আছে। সেটা আমাকে করতে দিলেও ভুল ত্রুটি হবে, মানুষকে করতে দিলে এটা কিছু ভুল ত্রুটি আসতে পারে অনাকাঙ্ক্ষিত। তো এই জন্য রাখতে হবে, কারণ ভুল তো আপনার এখানে হতে পারে, কিন্তু রোগীর ক্ষেত্রে তো ভুল চয়েস করলে রোগী তো রোগ ভালো হবে না। সুতরাং আমাকে যতটা বেশি আমি শিওর হতে পারি। আচ্ছা, তো বইয়ের পিছনে যেটা বললাম যে বগারের সিনপটিক কি, ওই বইয়ের পিছনে যে অংশটা আছে ওইটার উপর ভিত্তি করে পরবর্তীতে ডক্টর এস আর ফাটক, ইন্ডিয়ান ডাক্তার, উনি কনভার্টেড ডাক্তার। তো উনি যেটা করলেন, উনি এই অংশটাকে বেস ধরে, এই অংশটাকে বেস ধরে এটাকে সমৃদ্ধ করলেন। উনি 10 বছর একটা বই লেখার পরে ফেলে রাখলেন। হ্যাঁ, যারা ইতিহাস পড়েছেন ডক্টর ফাটকের, তো পড়ার পরে উনি ওইটাকে, এই স্টাইলটাকেই উনি ফলো করে উনি একটা অ্যালফাবেটিক্যাল অ্যারেঞ্জমেন্টে একটা বই লিখলেন, সেটা হচ্ছে কনসাইজ রেপার্টরি। এটা খুব সুন্দর একটা বই, কনসাইজ রেপার্টরি অফ হোমিওপ্যাথিক মেডিসিন, অ্যালফাবেটিক্যালি অ্যারেঞ্জড, লেখাই আছে অ্যালফাবেটিক্যালি অ্যারেঞ্জড, এ টু জেড এভাবে সাজানো, ডক্টর এস আর ফাটক। এটা হচ্ছে বগারের উপর ভিত্তি করে, বগারের কাজটাকে, অসম্পূর্ণ কাজটাকে সমাপ্ত করে গেছেন। হ্যাঁ, পিছনে যে অংশটা ছিল এটা সমাপ্ত করে গেছেন। এই ডিজাইনটা, এটা মানে আমি যেটা বলছিলাম যে একজন পথ দেখায়, সূত্র তৈরি করে যায়, কিন্তু সূত্র প্রয়োগের ব্যাপকতা অনেক বড় হয়। হ্যাঁ, ভবিষ্যতে আরো মেডিসিন যোগ হতে পারে, কিন্তু ফর্মুলাটা যে কোনো একটা ফলো করতে হয়। প্রতিষ্ঠিত ফর্মুলা ওয়ার্ল্ডে এখন পর্যন্ত দুইটা, কেন্টিয়ান একটা ফর্মুলা করেছেন, আর একটা হচ্ছে বনিং-ওশেন ফর্মুলা, ঠিক আছে। তো যখন দুইটা ফর্মুলা আপনি জানবেন, তখন আপনার কোন কেসের জন্য কোন ফর্মুলাটা ইউজ করবেন সেটা আপনার মানে সিদ্ধান্ত নিতে ইজি হবে। এই হচ্ছে কথা। তারপরে সফল রেপার্টরির মধ্যে কেন্ট নিয়ে তো কথা বলছিলাম আমি। তো কেন্টের রেপার্টরি এখন বর্তমানে অনেক জনপ্রিয়। কেন্ট রেপার্টরি উপরে ভিত্তি করে আমাদের কেন্টের রেপার্টরি গুলো উপর ভিত্তি করে বর্তমানে আধুনিক যে রেপার্টরি গুলো আছে সেগুলোর ভিত্তি দাঁড়িয়ে আছে কেন্ট রেপার্টরির উপর ভিত্তি করে, যেমন সিনথেসিস রেপার্টরি, মার্ফি রেপার্টরি, কমপ্লিটেড স্ট্রাকচার এবং ফিলোসফি বনিং-ওশেন। তো এটা আপনার কেন্টের উপর ভিত্তি করে, এবং কেন্ট রেপার্টরি হচ্ছে ওয়ার্ল্ডে সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করেছে। কেন্ট রেপার্টরি মাইন্ড সেকশনটা অসাধারণ, এবং এই মাইন্ড সেকশনটা আসলে কেন্ট মানে এখান থেকে একজন ডাক্তারের নামটা একটু দেখে নিই, ভুলে গেছি।
আসলে ইতিহাসটা না জানলে গভীরে যাওয়া যায় না। মাইন্ড সেকশন ডক্টর লিপির প্রভাব ছিলেন কেন্টের, ওখান থেকে ডক্টর লিপি এটা নিয়েছেন। হুম, এই যে আহ, এখানে আমি একটু পড়ি। আচ্ছা, আমি যে বইটা থেকে পড়তেছি এই বইটা আমি একটু দেখাই। এই বইটা আপনাদের সংগ্রহে রাখেন, ডক্টর যুগল কিশোরের বই, ইভলিউশন অফ হোমিওপ্যাথিক রেপার্টরি অ্যান্ড রেপার্টরাইজেশন। এই বই থেকে অনেক ইনফরমেশন পাবেন। এছাড়া আর অনেক বই আছে, যেমন কিছু বই আছে, এগুলো আমাদের কালেকশনে আছে, সংগ্রহ করে নিয়ে। এটা হচ্ছে ডক্টর ভানু দেশাই, এই বইটা খুব সুন্দর, হাউ টু ফাইন্ড দ্য সিমিলিমাম উইথ বগার বনিগেশন রেপার্টরি, এটা আছে। আর আরেকটা বই, এই যে এই বইটাও হয়তো অলরেডি আপনারা সংগ্রহ করছেন, বর্তমান সময়ের বিখ্যাত হোমিওপ্যাথি ডাক্তার ডক্টর ফারুক জে মাস্টারের বই, হাউ টু বেস্ট ইউজ বগার অ্যান্ড বনিগেশন রেপার্টরি, ফারুক জে মাস্টার। এই বইটা ছোট বই, বাট এখানে খুব সুন্দর করে টেকনিক গুলো দেওয়া আছে এবং এই রেপার্টরি আর্কিটেকচার গুলো দেওয়া আছে। তো যাই হোক, আমরা যখন আর্কিটেকচার পড়াবো আমরা ক্লিনিক্যাল কেসও সলভ করবো ইনশাল্লাহ, এবং তাদের যে ক্লিনিক্যাল কেস গুলো আছে সেগুলো আমরা দেখবো কিভাবে তারা এই রেপার্টরি গুলো ইউজ করে সলভ করছে। এবং প্রত্যেকটা রেপার্টরি একটা শক্তিশালী দিক আছে এবং একটা দুর্বল দিক আছে। তো যদি আমরা শক্তিশালী এবং দুর্বল দিকগুলো জানতে পারি তাহলে আমরা কোন রেপার্টরি দিয়ে কোন কেস সলভ করবো সেটা আমরা বুঝতে পারবো, ঠিক আছে। কারণ আমাদের দুই পাশটাই জানতে হবে। তো কেন্ট রেপার্টরির ফার্স্ট এডিশনটা 1897 সালে আসছে, এবং কেন্ট হ্যাড ইন্টারলিভড হিজ লিপিস রেপার্টরি টু হুইচ হি হ্যাড অ্যাডেড হিজ ওন নোট। মানে লিপি রেপার্টরির সাথে উনি ওনার লিপি রেপার্টরির উপর বেস করে উনি অনেক নিজের নোট যোগ করেছেন। লি, হু হ্যাড বিন প্রিপেয়ারিং এ রেপার্টরি আউট অফ দ্য ম্যানুস্ক্রিপ্ট অফ দ্য সেকেন্ড এডিশন অফ দ্য লিপিস রেপার্টরি, ওয়াজ ইন কন্ট্যাক্ট উইথ কেন্ট এন্ড ফলোড হিজ সাজেশন। এখন দেখেন, এই এই ওনার এই বিখ্যাত ডাক্তারের বা যে হোমিওপ্যাথি এখানে আমাদের কন্ট্রিবিউশন হলো, আমরা কিন্তু ওনাকে চিনি না। আমাদের প্রত্যেকেরই পরিশ্রমকে মানে মানে সম্মান জানাইতে হবে, ঠিক আছে। যেটা আমার ইতিহাস না জানলে কিন্তু আপনি সম্মানের জায়গাটা আপনি দিতে পারছেন না। ডক্টর লির কিন্তু নাম আপনি জানেনই না ম্যাক্সিমাম ক্ষেত্রে, বা আমিও জানতাম না। ডক্টর লি উনি লিপির রেপার্টরি মাইন্ড সেকশনের উপর কাজ করেছেন, এবং পরবর্তীতে উনি যখন এটা দেখলেন যে উনি আর পারতেছেন না, তখন উনি কেন্টের সাথে যোগাযোগ করলেন। এবং লি প্র্যাকটিক্যালি লস্ট হিজ আইসাইট, কারণ তার চোখের কাজ করতে করতে লি এত বেশি পরিশ্রম করছেন, ডক্টর লি, এবং ওনার চোখের দৃষ্টিশক্তি নষ্ট হয়ে গেছিল। তো নষ্ট হয়ে যাওয়ার পরে উনি কয়েক বছর অন্ধ থাকার পরে, মানে 10 বছর পরিশ্রম করার পরে চোখের দৃষ্টি নষ্ট হয়ে গেছে। কত দেখেন কতটা মানে ব্যাড লাক। তো পরবর্তীতে উনি কেন্টের কাছে উনি ওই পাণ্ডুলিপিটা দিয়ে দিলেন, যে উনি লিপির উপর মাইন্ড সেকশনের উপর কাজ করে, এই মাইন্ড সেকশন কিন্তু কেন্টের সবচেয়ে জনপ্রিয়, ওই কাজটাই তিনি হ্যান্ড ওভার করলেন কেন্টকে। কেন্ট ওটাকে আবার রিভাইজ করলেন, দেখলেন। কিন্তু মূল পরিশ্রমটা 10 বছরের পরিশ্রমটা কিন্তু ডক্টর লিড। কিন্তু লিকে আপনি আপনার নাম শুনছেন কখনো? আপনি লিমের নামই শুনেন, আমার যেটা মনে হয়, কারণ আমি মানে আমরা ম্যাক্সিমাম শুনি নাই, ঠিক আছে। তো হি ওয়াজ এবল টু পাবলিশ অনলি দ্য রুব্রিক অফ মাইন্ড অ্যান্ড হেড, মাইন্ড এবং হেড টা কমপ্লিট করে দিচ্ছে। তাহলে কেন্ট লি এর মাইন্ড এবং হেড অংশটা নিলেন এবং ওখানে উনি রিভাইজ করলেন, দেখলেন। কিন্তু মূল পরিশ্রমটা ডক্টর লি করেছেন, এবং সবচেয়ে জনপ্রিয় অংশটা কিন্তু মাইন্ড সেকশন কেন্টের। তাহলে এটা কিন্তু মূল কাজটা কেন্টের না, এটা হচ্ছে ডক্টর লি, ঠিক আছে। কেন্ট ওস, আচ্ছা যাই হোক, আমাদেরকে ডক্টর লি এর এই যে মানে অমানসিক যে পরিশ্রম, যে এবং তার ত্যাগ, নিজের চোখকে সে বিসর্জন দিলেন সত্যিকার অর্থে। তাহলে একটা জিনিস সায়েন্স তৈরি করতে গেলে কত ত্যাগ শিকার আছে, কত ভালোবাসা এবং ত্যাগ আছে, এগুলো আমাদের না জানলে আসলে আপনার ফিল করতে পারবেন না এই বিষয়ে। কারণ তাদের কাছে এত ভালো লেগেছে, কারণ একটা মানুষ পরিশ্রম করে কিভাবে, এখান থেকে কিন্তু তারা কোটি কোটি টাকা ইনকাম করেনি, বা তারা এগুলো করতে করার সুযোগ পায় নাই, বা সেই সময় কিন্তু অতটা করা যায়নি, কিন্তু তারা ভালোবাসা থেকেই তারা আত্মনিবেদন করেছেন, এবং তারা জিনিসটার মধ্যে মজা পেয়েছিলেন, এবং জিনিসটার প্র্যাকটিক্যাল বিষয়টা ওনারা উপলব্ধি করতে পারছেন, এবং এটা শক্তিশালী অংশ তারা দেখতে পাচ্ছেন যে ওষুধটা দিলে কত মানে ম্যাজিক্যালি মানুষকে হেল্প করা যায়, হ্যাঁ, কত সুন্দরভাবে মানুষকে হেল্প করা যায়। এই বিষয়গুলো দেখে তাদের এই পরিশ্রমের মানে কি বলবো যে তারা বা শক্তি আসতো। তো ডক্টর লি এই বিষয়টাকে আমাদেরকে শ্রদ্ধা করতে হবে। পরবর্তীতে কেন যেটা করেছিলেন, হি মেড গ্রেটার স্টাডি অফ ক্লাসিফিকেশন অফ মেন্টাল সিমটম কম্পেয়ার টু বনিগেশন। আই থিঙ্ক দ্য সেকশন অফ মাইন্ড, কেন্ট রেপার্টরি একটা ভ্যালুয়েবল সেকশন, মাইন্ড সেকশনটা। তো এখানে আপনার কেন্টের পার্টিকুলারাইজেশনটা ওনার একটা ছিল, যে উনি কিছু কিছু জায়গায় ডিসপিউট ছিল, মানে মতবিরোধ ছিল বনিগেশনের সাথে, কারণ বনিগেশন প্রত্যেকটা সিমটমকে জেনারেলাইজ করে দিয়েছিলেন, এবং ওনার
উনি প্রুভিং এ যে সীমাবদ্ধতা, আর রোগীর বলার ক্ষেত্রে যে সীমাবদ্ধতা, তো এই দুই সীমাবদ্ধতাকে উনি ওভারকাম করার জন্য উনি অ্যানালজিক্যাল থিওরি নিয়ে আসছেন। তো এটা হচ্ছে বনি হোসেনের এবং এই জায়গাটা মনে করেন সাপোজ একটা এক্সাম্পল দিই, অ্যানালজি জিনিসটা কি, অ্যানালজি এবং জেনারেলাইজেশন এই দুইটা কথা একটু বলি, যদি আমরা মূল কোর্সের সময় একটু ডিটেলস যাবো। যেটা ইন্ট্রোডাক্টরি কথা একটু অল্প একটু বলি, যে জায়গাটা ডিসপুটটা হয়। তো এখানে বনি হোসেন বলেছেন যে একটা প্রুভার, মনে করেন একটা লাইকোপোডিয়াম, সাপোজ লাইকোপোডিয়াম, লাইকোপোডিয়াম যখন প্রুভিং হচ্ছে, প্রুভারের সংখ্যা তো অনেক বেশি থাকে না, প্রুভারে কিছু প্রুভারের মধ্যে প্রুভিং হয়েছে, যেটা তারপরে কিছু প্রুভার দেখা গেল যে সে ব্যথা হচ্ছে সকালে, টাইমের উপর ভেরিয়েশন করে কিছু প্রুভার কিছু সিমটম দিচ্ছে, আবার কিছু সিমটম দিচ্ছে মডালিটি দিচ্ছে, যে তার ঠান্ডাতে খারাপ লাগছে, কারোর গরমে খারাপ লাগছে, কারোর পজিশনের সাথে কারোর খারাপ ভালো লাগার বিষয় আছে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে তো এখন এক একজন প্রুভার এক এক জায়গায় সিমটম দিচ্ছে। তো এটা থেকে উনি উপলব্ধি করলেন যে এক একটা মেডিসিন এক একটা প্রুভারের কাছ থেকে আহ তার মূল সবগুলো সিমটম সে বের করে আনতে পারে না, কারণ কোনো মানুষই কিন্তু পারফেক্ট না, এবং অনন্তকাল পর্যন্ত প্রুভিংও হয় না, প্রুভিং একটা নির্দিষ্ট সময় পর্যন্ত হয়। আর মানুষ যেহেতু কোনো মেশিন না, সুতরাং আমরা যদি 10 জন মানুষ লাইকোপোডিয়াম প্রুভ করি, আপনারা চিন্তা করেন, আপনারা আপনি এবং আমরা মিলে 10 জন আছে এখন এখানে আসি, 10 জন যদি লাইকোপোডিয়াম প্রুভিং করি, 10 জন কিন্তু একবারে 10টা সিমটমই গুনে গুনে দিব না, ঠিক আছে, কম বেশি দিব কিন্তু, ঠিক আছে। তো এখন এই জায়গার একটা, তাহলে উনি চিন্তা করলেন যে এখানে আমি যদি কম্বাইন করতে পারি, মানে তাহলে আমরা সবগুলো মিলেই লাইকোপোডিয়াম সিমটমটা আমি পাবো, ঠিক আছে। ওনার কাছ থেকে এটা, ওনার কাছ থেকে এটা, ওনার কাছ থেকে এটা আমি অ্যানালজি করে নিলাম। তো আমি দেখলাম যে লাইকোপোডিয়াম বেন্ড হলে মানে রেস্ট নিলে লাইকোপোডিয়াম সিমটম বাড়ে। উনি দেখলেন যে এটা মাথা ব্যথা হইতে পারে, এটা কোমর ব্যথা হইতে পারে। হ্যাঁ, মনে করেন একটা প্রুভার বলছে মাথা ব্যথা বাড়ে রেস্টে, আরেকটা প্রুভার বলছে যে কোমর ব্যথা বাড়ে রেস্টে, আরেকটা প্রুভার বলছে না ওই রেস্টে আবার শ্বাসকষ্ট বাড়ে, ঠিক আছে। তাহলে তখন উনি চিন্তা করলেন যে আমি যদি জনে জনে ভাগ ভাগ করে যাই, মাথা ব্যথা রেস্টে বাড়ে, তাহলে একটা হলো, আবার কোমর ব্যথা ওয়েস্ট পেইন রেস্টে অ্যাগ্রাভেশন, আবার ধরলাম যে আমি চেস্ট পেইন রেস্ট অ্যাগ্রাভেশন, তাহলে আমি কি করতেছি, প্রত্যেকটা সেগমেন্ট গুলো কিন্তু বড় হয়ে যাচ্ছে। তাহলে ওনার অ্যানালিটিক্যাল মাইন্ড চিন্তা করলো কি, তাহলে আমি কি করব, আমি বলবো যে না, আমি এভাবে আলাদা আলাদা না বলে আমি বলি জিনিসটার মূল জিনিসটা হচ্ছে রেস্টে বাড়ে, রেস্টে বাড়ে, কারণ উনি সবগুলো অবজার্ভ করছেন। এবং তখন দিলাম যে রেস্ট অ্যাগ্রাভেশন, অ্যাগ্রাভেশন চ্যাপ্টারের মধ্যে উনি রেস্ট অ্যাগ্রাভেশনের মধ্যে লাইকোপোডিয়াম থাকলো হাইয়েস্ট গ্রেডে। গ্রেডটা দিয়েছেন কিভাবে উনি, ওনার 5টা গ্রেড, বনিগোশন থেরাপিউটিক পকেট বইয়ে 5টা গ্রেড, যে গ্রেডটা হচ্ছে সবচেয়ে বেশি প্রুভারদের মধ্যে আসছে এবং ক্লিনিক্যালি ভেরিফাইড, সেটা 5, তার চেয়ে একটু কম 4, তার চেয়ে একটু কম 3। হ্যাঁ, তারপরে দেখা যাবে যেটা প্রুভিং এ মানে আসে নাই কিন্তু ক্লিনিক্যালে আসছে মাঝে মাঝে 2, আর যেটা একদম কদাচিৎ আসছে সেগুলো 1। তো এইভাবে উনি ভাগ করছেন। তাহলে যেটা বনিগোশনের যে গ্রেড সেটা খুবই গুরুত্বপূর্ণ। তো লাইকোপোডিয়াম এখানে হাইয়েস্ট গ্রেডে আছে রেস্টে পারে, কারণ উনি ওইভাবে অবজার্ভ করছেন ক্লিনিক্যালি এবং ম্যাথমেটিকা থেকে, কারণ উনি একদম ক্লোজ অ্যাটাচ টু হ্যানিম্যান ছিলেন, তাই না, হ্যানিম্যানের ডাইরেক্ট শিষ্য, হ্যানিম্যান ওনার বই ফলো করছেন, ওনাকে রেকমেন্ড করছেন। তো এই আর কি, তো বিষয়টা এরকম। তো এখন এই ফিলোসফিটাকে আবার কেন্ট আবার সমালোচনা করেছেন, যে উনি ওনার আবার যুক্তি ছিল যে সব প্রুভার তো সবকিছু নাও দিতে পারে। হ্যাঁ, যে একটা বৈশিষ্ট্যপূর্ণ সিমটম এই প্রুভিং করতে যে লাইকোপোডিয়াম মাথা ব্যথাটাই বা কোমর ব্যথাটাই উনি জোরালো ভাবে বলছেন, সুতরাং আমি সব জায়গায় এই অ্যাগ্রাভেশন কথাটা যোগ করে দিলে হবে না, ঠিক আছে। তাহলে আমাকে ওই কোমর ব্যথার সাথে রাখতে হবে। এই জন্য কেন্ট ওই ফলো করার কারণে কেন্টের বইয়ের সাইজ হয়ে গেছে এটা, ঠিক আছে, এই সাইজ। আর বনিগোশনের সাইজ, বইয়ের সাইজ হয়ে গেছে ছোট, কারণ উনি জেনারেল সিমটমটা নিয়েছেন, টোটাল সিমটমটাকে জেনারেলাইজ করছেন। তো এইটা আর কি। এবং সাইডের ক্ষেত্রে এরকম আরো অন্যান্য অনেক বিষয় আছে, আমরা ডিটেলস যাবো, আমি একটা এক্সাম্পল দিলাম। তো পরবর্তীতে বগার এসে দুজনের মধ্যে ব্রিজ করলো মানে কি, বগার তখন চ্যাপ্টার বাড়াইলো কিন্তু ফিলোসফিটা বনিগোশনে রাখলো, জেনারেলাইজেশন ফিলোসফি রাখলো, কিন্তু ওই জায়গাটায় মনে করেন তার ইসের চ্যাপ্টারে, এক্সট্রিমিটি চ্যাপ্টারে বা হেড চ্যাপ্টারে, যে হেডে রেস্ট অ্যাগ্রাভেশন, ওখানে অ্যাগ্রাভেশন চ্যাপ্টার নামে একটা চ্যাপ্টার ইনক্লুড করলো প্রত্যেকটা, তখন সেটা ওখানে লাইকোপোডিয়াম কেউ রাখলো, আবার জেনারেল নামে একটা চ্যাপ্টারও রাখলো, যেটা বনিগোশনের মূল মডালিটি চ্যাপ্টার অ্যাগ্রাভেশন অ্যামিলিয়েশন, সেটাও রাখলো। তো এই জন্য খুব গুরুত্বপূর্ণ। আর আমরা জানি যে হোমিওপ্যাথিতে সিমটম কোনটা বেশি গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে জেনারেল সিমটম, যে সিমটমটা সার্বিকভাবে রোগীটাকে আক্রান্ত করে, ঠিক আছে, সেই সিমটমটা কি গুরুত্বপূর্ণ। তো সেই সিমটমটা আপনি যত বেশি নিতে পারবেন, সেই সিমটমটা যত বেশি ফাংশনাল সিমটম হবে, সেটা কিন্তু মোর ডাইনামিক হবে। আর আমরা কি জানি, হোমিওপ্যাথি
মানে সরি হোমিওপ্যাথি না, মানে ডিজিজটা হচ্ছে কি ডাইনামিক ডিঅ্যারেঞ্জমেন্ট। ভাইটাল ফোর্সটা কি ডাইনামিক লেভেলে থাকে, আর ডিজিজটাও ডাইনামিক লেভেলে প্রথমে তৈরি হয়, এবং ওখানকার যে বিশৃঙ্খলা ডিঅ্যারেঞ্জমেন্ট বা ডিসহারমোনি তৈরি হয়, ওইটাই কিন্তু পরবর্তীতে আমার ফিজিক্যাল লেভেলে আসে। ফিজিক্যাল লেভেলে আসার পর আমার তখন রোগটা যদি বেশি দিন বাড়ে, তখন এটা অনেক সময় স্ট্রাকচারাল অল্টারেশন করে। হ্যাঁ, কারোর হচ্ছে সিস্ট হচ্ছে, কারোর স্টোন হচ্ছে, কারোর স্ট্রিকচার হচ্ছে, কারোর আইবিএস হচ্ছে। আইবিএস এখন ফাংশনাল, আইবিডি স্ট্রাকচারাল ব্লিডিং হচ্ছে, আলসারের কোলাইটিস বা ক্রনস ডিজিজ, না পাইলস টাইলস হ্যান ত্যান যা হয়, মানে স্ট্রাকচারাল প্রবলেমটা হচ্ছে পরে, বাট ফাংশনাল প্রবলেমটা আগে হচ্ছে। ফাংশনাল মানে ডাইনামিক লেভেলে থাকে। তো আর আমার সিমটমটাও আমার ডাইনামিক লেভেলে থাকে। ডাইনামিক লেভেলে যখন সিমটম থাকে তখন সেটা জেনারেল সিমটম। এই জন্য জেনারেল সিমটম গুলো গুরুত্ব বেশি। তো মডালিটির ক্ষেত্রেও আমরা দেখতে হবে যে এই মডালিটিটা রিজিওনাল মডালিটি নাকি জেনারেল মডালিটি। যদি জেনারেল মডালিটি হয় তাহলে এটাকে রাখতে হবে। তো কেন্ট নিজেও কিন্তু পরবর্তীতে বোনি মোশনের এই জেনারেল এবং সেন্সেশন চ্যাপ্টারটা, অ্যাগ্রাভেশন অ্যামিলিয়েশন চ্যাপ্টার, তিনটা এই চ্যাপ্টার গুলোকে একসাথে নিয়ে ওনার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে চ্যাপ্টার জেনারেলিটিস, এটাকে উনি সবার শেষে রাখছেন, কিন্তু এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। এটা দুইটা চ্যাপ্টার সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবার উপরে চ্যাপ্টার এবং সবার নিচের চ্যাপ্টার। সবার উপরে চ্যাপ্টার মাইন্ড, যেটা ডক্টর লি কাছ থেকে উনি নিয়েছেন, এবং যেটা বেস্ট ছিল লিপি। আর জেনারেল চ্যাপ্টারটা উনি বনি হোসেনের কাছ থেকে এভাবে নিয়েছেন। তো উনি সাজিয়েছেন, উনার নিজের থিঙ্কিং গুলো দিয়েছেন এবং সুন্দর গুছিয়ে প্রেজেন্ট করেছেন। এবং উনি এখন পর্যন্ত সবচেয়ে বেশি কেস সলভ করা হয়। তবে দুইটার মধ্যে কম্পেয়ার করলে আপনার ডক্টর বনি হোসেনের রেপার্টরি দিয়ে বা বিবিসিআর দিয়ে, বগার বনি হোসেন ক্যারেক্টারিস্টিক রেপার্টরি দিয়ে যত অল্প সময়ে সলভ করতে পারবেন কিছু কিছু কেস, সেটা কেন্টে সময় বেশি লাগে। এক্ষেত্রে আমি ডক্টর পি শঙ্করন, ডক্টর রাজন শঙ্করনের বাবা, ওনার একটা বই আছে সাবস্টেন্স অফ হোমিওপ্যাথি, মনে হয় না সাবস্টেন্স না, এটা হচ্ছে এলিমেন্ট অফ হোমিওপ্যাথি। মানে ওখানে আপনারা অনেকেই পড়ছেন, ওখানে উনি লিখছেন যে উনি যখন আমেরিকা গিয়েছিলেন, আমেরিকা তখন তো কেন্টের প্রভাব বেশি, এখনো বেশি। তো আমেরিকা যখন হোমিওপ্যাথি কলেজে কেস লেখা হচ্ছিল, মানে টিচাররা কেস লিখছিলেন, তো এবং স্টুডেন্টদের কাছে বই আছে, কারোর কাছে কেন্টের বই, তখন তো সফটওয়্যার ছিল না আগের কথা ওরকম ভাবে, কেন্টের বই বা বনি হোসেনের বই। তো উনি মানে কেসটা যখনই অর্ধেক লিখছেন টিচার, তার আগেই কিন্তু উনি অ্যান্সার লিখে ফেলছেন, মানে উত্তর মেডিসিনটার নাম লিখে ফেলছেন। এবং সবাই অবাক হয়ে যেত যে আমাদের আধা ঘন্টা 40 মিনিট লেগে যায় একটা কেস সলভ করতে, তুমি হাউ ইট পসিবল যে তুমি 10-15 মিনিটের মধ্যে এটা কমপ্লিট করে ফেলতেছো। তখন বলছিলেন যে, মানে তখন দেখালেন যে আমি বনি হোসেন একটা ফলো, মানে এই ফিলোসফিটা ফলো করার কারণে আমি অল্প সময় কেসটা সলভ করতেছি। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়টা আর কি। তো আমাদের সবগুলো জানতে হবে এখানে, কারণ ছোট করার বিষয় না, বড় করার বিষয় না, কারণ আমরা ছোট বড় করার জন্য আমরা এখানে বসি নাই। আমরা সবকিছু জানতে বসছি, আমরা জানার পরে সিদ্ধান্ত নিব, কারণ সবারই দিক আছে। একটা 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 ইসের কেসের মধ্যে যদি আপনি দেখেন, যদি মডালিটি বেশি পাওয়া যাচ্ছে, তাহলে আপনার বনি হোসেন রেপার্টরিটা আপনার বা বিবিসিআর রেপার্টরিটা আপনার জন্য বেশি হেল্পফুল হবে। আবার তার মধ্যে যদি দেখেন যাচ্ছে যে সেন্সেশনটাও স্ট্রং, তাহলে সেটাও বিবিসিআর বা বনি হোসেন আপনাকে হেল্প করবে। হ্যাঁ, তারপরে লোকেশন স্ট্রং হলেও আপনাকে হেল্প করবে। তারপরে হচ্ছে কনকমিটেন্ট যদি থাকে, কনকমিটেন্টটা হচ্ছে এখানে এখানে একটা হিন্টস আছে। কনকমিটেন্ট সিম্পটমটা আমরা জানি যে এটা মূল মানে মূল প্রবলেমের সাথে অ্যাসোসিয়েটেড থাকে, বাট দেয়ার ইজ নো অ্যানাটমিক্যাল অর লিঙ্ক বিটুইন দিস টু সিম্পটম। সো এখানে এই কনকমিটেন্ট সিম্পটমটা খুবই গুরুত্বপূর্ণ, যেটা এটা হচ্ছে বনি হোসেনের নিজস্ব চিন্তা, এবং বনি হোসেন এটাকে পিকুলিয়ার সিম্পটম হিসেবে এটাকে মর্যাদা দিয়েছেন। এবং হ্যানিম্যান তার 153 অ্যাফোরিজমে বলেছেন যে এই পিকুলিয়ার সিম্পটমটা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট টু ফাইন্ড আউট দ্য সিমিলিমাম। ঠিক আছে, পিকুলিয়ার সিম্পটম যদি আমরা পাই, তাহলে এইটাই কিন্তু টোটালিটি অফ সিম্পটম। এই একটা সিম্পটমই কিন্তু টোটালিটিকে রিপ্রেজেন্ট করবে। Totality is not the collection of, or totality is not the numerical totality. Numerical totality মানে সংখ্যার যোগফলের টোটালিটি, কিন্তু টোটালিটি অফ সিম্পটম না। এটা হচ্ছে বৈশিষ্ট্যপূর্ণ সিম্পটমের কালেকশনটাই হচ্ছে টোটালিটি অফ সিম্পটম, সহজ কথায়। সেটা আপনার সিঙ্গেল সিম্পটম হতে পারে, আবার মডালিটি দিয়ে হতে পারে, সেন্সেশন দিয়ে হতে পারে। হ্যাঁ, যেই রোগী বা যেরকম রোগী যেটা প্রেজেন্ট করে, ঠিক আছে, অ্যাকুইট কেস একরকম, ক্রনিক কেস একরকম, ঠিক আছে, প্যাথোলজিক্যাল কেস একরকম। সুতরাং এই যখন আমরা গ্রসলি তিনটে অ্যাপ্রোচ, আমার টার্গেট থাকবে এই কোর্সে তিনটে অ্যাপ্রোচের মধ্যে যেন কনফিউশন না হয়, তিনটে অ্যাপ্রোচ যেন ভালো মতো জানি। একটা হচ্ছে বনি হোসেন রেপার্টরি, একটা হচ্ছে বিবিসিআর, একটা হচ্ছে কেন্ট। এই তিনটা জানলে বাকি যত আপনার রেপার্টরি নিয়ে আসেন না কেন, এই তিনটা ফিলোসফি তিনটার বাইরে যেতে পারবেন। ঠিক আছে, তো এই তিনটার মধ্যে জানবেন, এবং তাহলে পরবর্তীতে অন্যগুলো ব্যবহার করা সহজ হবে।
ঠিক আছে। আর ভাষাগত যে বিষয়গুলো আছে ওগুলো আমার কাছে মনে হয় না এটা কোনো মেজর ইস্যু। মূল জায়গাটাই আমরা বুঝি না, যে ফিলোসফিক্যাল পার্থক্যটা এবং কেন পার্থক্য, কেন নিল, এই জায়গাটা ক্লিয়ার হলে এই ভাষাগত এই রুব্রিক অর্থ বঙ্গানুবাদ এগুলা নিয়ে আমার মনে হয় খুব একটা না, এটার জন্য আপনারা নিজেরাই যথেষ্ট। আর কয়েকটা কয়েকটা বিষয় যদি কনফিউশন থাকে, স্পেশালি মাইন্ড মাইন্ড রুব্রিক গুলোর ক্ষেত্রে একটু ব্যাখ্যা প্রয়োজন হয়, সেই ব্যাখ্যার ক্ষেত্রে আমি আমার পক্ষের মতামত হচ্ছে যে অতি ব্যাখ্যা করার দরকার নেই, কারণ আমাদের প্রুভিং সিমটম আছে, আবার ক্লিনিক্যাল প্রুভিংও আছে। কেউ যদি মনে করেন আমি যদি একটা লাইকোপোডেমিয়ার একটা সিমটম বলি যেটা প্রুভাররা বলে নাই, বাট আমি এটা ফিল করে বা আমি এটাকে থিঙ্কিং করে আমি নিজে একটা জাজমেন্ট করছি, করার পরে ওটা আমি রোগীর মধ্যে দিয়ে একটা প্রমাণ পেয়েছি, তাহলে এটাকে আমি ক্লিনিক্যাল প্রুভিং হিসেবে রাখতে পারি। কিন্তু প্রুভাররা কি বলেছেন সেটাকে আমার রাখতে হবে, ঠিক আছে। তো এভাবেই আমরা যদি স্টাডি করি তাহলে আমাদের মানে নলেজ একদম সলিড হবে। এবং এই এই স্ট্রাকচার বা ফাউন্ডেশন ফলো করে আমরা সামনে আগাইলে আমাদের মানে যেটা বলবো যে সঠিক হোমিওপ্যাথ হতে পারবো বলে আমি মনে করি। তো এভাবে আমাদের আগাইতে হবে। তো আমার আশা করি এই রেপার্টরি কোর্সটাতে আমরা যে রেপার্টরি যে বললাম 9টা রেপার্টরি, তো সবগুলো রেপার্টরি আমরা ইনশাল্লাহ এই 3টা রেপার্টরিতে বেশি জোর থাকবে, পরবর্তী রেপার্টরি গুলোতেও আমরা স্ট্রাকচার এবং কিভাবে সাজানো হয়েছে এবং প্রত্যেকটারই এক্সাম্পল কেস, কি কি কেস সলভ করা যায় উদাহরণ সহ আলোচনা করবো আর কি। তো আপনারা সাথে থাকবেন ইনশাল্লাহ। তো এই আর কি। আর এখন পর্যন্ত আমি সামনের সপ্তাহে একটু ব্যস্ত থাকবো, হয়তো আসতে পারবো না, এই জন্য আজকে অনলাইনে ছাড়েন আমি লাইভে এসে কথা বলছি। তো 29 তারিখে আমাদের প্রথম ক্লাস হবে। পরবর্তীতে ক্লাসের সময় সুযোগ আমরা আলোচনা সাপেক্ষে করা যাবে, আপনাদের সময় এবং আমার সময় দুটোই একটা বিষয় আছে। আর আমাদের কোর্স গুলো অলরেডি আমাদের আপনারা অনেকেই আমার আগের কোর্স গুলোতে ছিলেন, আমার অলরেডি 3টা কোর্স, 3টা না 4টা কোর্স হয়ে গেছে। অ্যানাটমি ফিজিওলজি কোর্স, প্যাথোলজির উপরে কোর্স, চাইল্ডের উপরে কোর্স, আর এই এই কোর্স গুলোতে আমরা করেছেন। তো এই কোর্স গুলো আপনারা জানেন যে এখানে সবগুলো কোর্সের পরে ভিডিও গুলো সংরক্ষিত থাকে গুগল ড্রাইভে। আপনারা যদি কোনো ব্যস্ততার কারণে অ্যাটেন্ড করতে না পারেন, পরবর্তীতে এটা ডাউনলোড করে নিতে পারবেন। আর গ্রুপটা তো ওপেন থাকলোই, এখানে এনি এনি কোশ্চেন রিগার্ডিং দিস লেকচার ইউ ক্যান আস্ক। সো আমার মনে হয় না খুব একটা প্রবলেম হবে। তবে রেপার্টরি জানলে এটা রেপার্টরি খুব ইন্টারেস্টিং, আর রেপার্টরি চর্চার বিষয়। কারণ আমি স্ট্রাকচারটা জানলাম, কিন্তু আমার যদি চর্চা না থাকে আমার কিন্তু ওয়ার্ড এবং কোথায় আছে লোকেশনটা কিন্তু মাথায় থাকবে না। হ্যাঁ, চর্চা করলে ওটা কিন্তু মাথায় গেঁথে যাবে, তখন আমরা যে কোনো রোগী থাকলে আমরা ওটা দ্রুত ফাইন্ড আউট করতে পারবো। আর যদিও আমাদের এখন সফটওয়্যার আছে, আমাদের বই খুলে খুলে সময় নষ্ট করার দরকার নেই, আমরা সফটওয়্যারে সার্চ করলে দ্রুত পেয়ে যাব। কিন্তু সফটওয়্যার ব্যবহার করতে গেলেও আমাদের হার্ড কপি থেকে প্র্যাকটিস করে আগে শিখে নিতে হবে, তারপরে সফটওয়্যারে গেলে ভালো হবে। আর কিছু কিছু ক্ষেত্রে সফটওয়্যারে অনেক সময় প্রিন্টিং মিস্টেক হয় বা উঠাইতে যে ভুল হয় বা কিছু জিনিস অ্যাবসেন্ট থাকে, তো সেটা আমরা মূল বইটা না থাকলে, হাতের কাছে না থাকলে তখন এটা ওই বিষয়গুলো একটু ধরতে পারবো না। তো এই হচ্ছে আমার ইন্ট্রোডাক্টরি কথা। আপনাদের মতামত জানতে চাই, আপনাদের কি ইচ্ছা বা সময় সুযোগ বা কি ধরনের চিন্তা ভাবনা সেটা শেয়ার করেন, কোনো প্রশ্ন থাকলেও করতে পারেন। এই আর কি। ধন্যবাদ। জি। প্রথমে আমি যেটা ধারাবাহিক ভাবে যে রেপার্টরি হোমিওপ্যাথিক ওয়ার্ল্ডে প্রথম আসলো, সেই রেপার্টরি, দ্যাট মিনস হচ্ছে বোর্ডিং ওশন রেপার্টরি। বোর্ডিং ওশন রেপার্টরিটা করবো এবং ওর সাথে যেহেতু বিবিসি একটা লিঙ্ক, মানে ওই ফিলোসফি থেকে এটা তৈরি করা, তারপরে বিবিসি একটা যাবো, তারপরে আমি কেন্টে যাবো, কেন্ট থার্ডে আসবে, তারপরে আমরা অন্য রেপার্টরি গুলো যাবো। মানে আমি ধারাবাহিক পর্যায়ক্রমটা একটা অনুসরণ করবো, তাহলে ধরতে সুবিধা হবে। আপনার জি, আপনাদের কাছে বইগুলো তো মনে হয় আছে না, সব বইগুলো সংগ্রহ করে রাখেন, তাহলে সুবিধা হবে। জি। মানে বোর্ডিং ওশন রেপার্টরি দিয়ে, আচ্ছা, বাই দিস টাইম আপনারা মানে পোলারিটি অ্যানালাইসিস এর নাম তো শুনেছেন সবাই এখানে যারা আছেন। তো আমি, হ্যাঁ, আমি কোর্স করেছি বাংলাদেশে। আমি করার পরে দেখলাম যে আগে কেউ করে নাই। তো পোলারিটি অ্যানালাইসিসে ডক্টর হিনা ফ্রে, সুইজারল্যান্ডের ডাক্তার, উনি পোলারিটি অ্যানালাইসিস উনি করেছেন এবং বোর্ডিং ওশন রেপার্টরির উপরে এখন কিন্তু সারা ওয়ার্ল্ডে বোর্ডিং ওশন রেপার্টরিকে মানে আবার নতুন করে পড়াশোনা করা হচ্ছে এবং এটার এখন বাস্তব জীবনে এসে এটার মানে প্র্যাকটিক্যাল হেল্পটা মানুষ নতুন করে ভাবতে শিখছে, স্পেশালি ইউরোপে খুবই জনপ্রিয়। বোর্ডিং ওশন রেপার্টরিটা
উপর ভিত্তি করে পোলারিটি অ্যানালাইসিস তৈরি করা হয়েছে। ওখানে শুধু মডালিটি সিমটম মানে মডালিটির উপর ভিত্তি করে নেওয়া হয়েছে। অলরেডি আপনারা অনেকে জানেন, আমি একটা ভিডিও দিয়েছি, ফেসবুকে আছে, ইউটিউবেও আছে, আর আমার বই তো আপনার অলরেডি করাই আছে বাংলায়। তো আপনারাও এটা সংগ্রহ করে নিলে ওইটা থেরাপিউটিক পকেট বইয়ের সাথে সাথে এটাও পড়ে নেবেন। তাহলে এটা সফটওয়্যারটা কিন্তু ফ্রি দেওয়া আছে, এটা কিন্তু পয়সা লাগবে না, সফটওয়্যার ফ্রি দেওয়া আছে। ওই বইয়ের মধ্যে সব ইন ডিটেলস দেওয়া আছে, কিভাবে রেজিস্ট্রেশন করতে হবে, ই করতে হবে, সবই আছে। তো ওইটা দিয়ে খুব চমৎকার চমৎকার আপনার কেস সলভ করা যায়, মাত্র 5টা মডালিটি পেলে একই কেস সলভ করা যায়। হ্যাঁ, ক্রনিক কেসের ক্ষেত্রে আমি এটা বলছি না, কারণ ক্রনিক কেসে কিছু ধারাবাহিক ব্যাপার আছে। তো ক্রনিক কেসেও করা যাবে ডেফিনেটলি, কিন্তু ওইটার ধারা স্টেপ ফলো করতে হবে। মানে সার্ফেসে যেটা আছে সেটাকে প্রায়োরিটি দিতে হবে, তারপরে স্টেপে যে সিমটম গুলো আসবে সেটা মানে ফলো আপ দিয়ে দিয়ে আপনি আগাইতে পারবেন। ঠিক আছে, তো এই একটা বিষয়। তো অনেকগুলো বিষয় আছে। তো আর আরেকটা বিষয় হচ্ছে যে ডক্টর জর্জ ডিমিট্রিকাস, উনি অস্ট্রেলিয়ান ডাক্তার। উনি আরেকটা কাজ করেছেন 2002 সালে মনে হয়, থেরাপিউটিক পকেট বই বুক 2 নামে, থেরাপিউটিক পকেট বুক 2 এই নামে একটা বই বাই করছেন। এবং 2010 সালে, 10 বা 12 সালে উনি এটাকে রিভাইজ করছেন। এবং এই বইটা খুবই এক্সপেন্সিভ, এই প্রায় 200 পাউন্ডের মতো, না $200 মতো। আপনি অ্যামাজনে সার্চ দিয়ে দেখবেন। এই বইটা আমার কালেকশন করার ইচ্ছা আছে। আপনারা যদি সবাই সহযোগিতা করেন, মানে পার্টিসিপেট করেন, সহযোগিতা মানে পার্টিসিপেট করবো, বইটা আপনাদেরই, একজন আনলে আপনাদেরই পাবেন। সবাই সহযোগিতা করলে এই বইটা আনতে হবে, আনা যাবে, কারণ একজনের পক্ষে এটা কোয়াইট ডিফিকাল্ট, তো $200 মতো। তো এই বইটা সবাই ডাক্তাররাও বলতেছে, এবং মানে রাডা সফটওয়্যার এই বইটা এটার আছে, থেরাপিউটিক পকেট বুক 2। মানে থেরাপিউটিক পকেট বইয়ের মধ্যে যে লিমিটেশন গুলো আছে, কিছু কিছু জায়গায় কিছু মেডিসিনের সংখ্যা কম আছে, কিছু অ্যারেঞ্জমেন্টের আছে, কিছু নতুন বর্তমান সময়ে কিছু ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়েছে, মানে অনেক চেঞ্জ আসছে। এবং ওইটার যে সীমাবদ্ধতা সেটা ওভারকাম করছে, এবং অনেক ডাক্তার এটাকে রেকমেন্ড করছে, সিনিয়র ডাক্তাররা সারা পৃথিবীতে। জর্জ ডিমিট্রিকাস, আপনি থেরাপিউটিক পকেট বুক 2 নামে সার্চ দিবেন, আপনি পাবেন। এই বইটাও খুবই কার্যকর একটা বই। এই বইটা আমার হাতে এখন নাই, এক্সপেন্সিভ প্লাস সময় পাইনি। তো যাই হোক, এটা পরে হয়তো আনা যাবে আর কি। এইটা একটা কাজ, মানে দুইটা কাজ হয়েছে বর্তমান সময়ে, একটা হচ্ছে হিনার ফ্রের পোলারিটি অ্যানালাইসিস, আর জর্জ ডিমিট্রিকাসের এই থেরাপিউটিক পকেট বুক 2, এই আর কি। দুইটাই সফটওয়্যার ভার্সন আছে। মোটিভেশন নিয়ে অনেক কাজ হচ্ছে আর কি, কারণ মানুষ আসলে সহজ এবং কার্যকর জিনিস চায়। হ্যাঁ, আপনি এমন একটা জিনিস শিখবেন যেখানে আপনি শিখে রেজাল্ট পাবেন, এবং যেটা শেখা সহজ। হ্যাঁ, যেখানে অনেক বেশি আপনার অ্যানালাইসিস করতে হবে না। হ্যাঁ, টেকনিক্যালি সাউন্ড। হ্যাঁ, এবং এটা সবচেয়ে বড় কথা হচ্ছে রেকমেন্ডেড এন্ড অ্যাটেস্টেড বাই হ্যানিম্যান। এটি হচ্ছে সবচেয়ে বড় শক্তি আমার কাছে মনে হয়। এই কোর্স নিয়ে কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আপনারা তো অনেকে এখনো রেজিস্ট্রেশন করেন নাই, আমি একটু ব্যস্ত থাকবো। আর ঝামেলা একটা হয়েছে কি, আমি ওই যে অলরেডি গ্রুপে দেখাচ্ছে অনেক মানুষ আছেন, বাট আমি সবার কাছে রিচ করতে পারি নাই। মেসেঞ্জারে ওই বেশি মেসেজ দিলে ব্লক হয়ে যায়। তো আমি আর মেসেঞ্জারে, আমি কয়েকজনকে দেওয়ার পরে আর মেসেঞ্জারে আর দিতে পারতেছি না। আর সবার কাছে ব্যক্তিগত ভাবে তো দেওয়া যাবে না। আমি এই জন্য গ্রুপে আমি অলরেডি বলেছি যে আপনারা যারা কনফার্ম করবেন, আমাকে একটু তাড়াতাড়ি কনফার্ম করে দিলে ভালো। কারণ শেষ সময় তাড়াহুড়া হয়, সবকিছু এন্ট্রি করা, কালেকশন করা একটা সমস্যা। তো এগুলা আপনারা আগেই যদি সিদ্ধান্ত নিয়ে থাকেন কনফার্ম করে ফেলেন। আর যদি মনে করেন যে না পরে করবেন বা করবেন না, বা এটা যেটি হোক, যেটি মনে করেন, কোনো সমস্যা নেই, তাহলে সেটাও আমাকে জানাই দিলে সুবিধা হয়। হ্যাঁ, তো সিদ্ধান্ত নিতে গেলে একটু আর্লি সিদ্ধান্ত নিয়ে নেবেন, এটা একটা রিকোয়েস্ট থাকবে। আর কোর্সে ইনশাল্লাহ আমরা যতটুকু সম্ভব চেষ্টা করবো। আর কোর্সটা আমি চাবো যে প্রথম কয়েকটা রেপার্টরি, যেহেতু গভীরে ঢোকার বিষয় আছে, গভীরে বোঝার বিষয় আছে, একটু স্পেস থাকবে। মানে একটা একটা ক্লাস নেওয়ার পরে, ক্লাসগুলো তো একটু লম্বা সময় হবে, ক্লাসগুলো নেওয়ার পর একটু স্পেস থাকবে, যেন আপনার ওই সাপোজ একটা ক্লাস নেওয়ার পর বা দুইটা ক্লাস নেওয়ার পর 7 দিনে গ্যাপ থাকলো বা বেশি গ্যাপ থাকলো, কারণ ওই সময়টাতে যেন চর্চাটা হয়। হ্যাঁ, ওই সময়ের মধ্যে চর্চা হয়, গ্রুপে ডিসকাশন হয়, কারণ এই জিনিসটা যেন সলিড বিষয়টা যেন আপনার মাথায় থেকে যাবে, আমাদের মাথায় যেন আমরা ঢুকাইতে পারি। হ্যাঁ, কনজিকিউটিভ মানে পরে যেগুলো শর্ট, পরে যেগুলা যখন আমার প্রথম দিকে ভালো মতো ফাউন্ডেশন স্ট্রং হয়ে যাবে, পরে রেপার্টরি গুলো বুঝতে বেশি সময় লাগবে না। সেক্ষেত্রে আমরা ঘন ঘন ক্লাস নিব, কিন্তু প্রথম দিকে একটু গ্যাপ বাড়াই দিব, কারণ একটা ক্লাসের পরে একটু সময় দিতে হবে ওইটা চর্চা আর কি। আপনারাও তো বাসায় বসে স্টাডি করবেন, আপনিও দেখবেন যে এখানে কোনো কিছু বোঝার না বোঝার বিষয়গুলো আছে, আমরা একটা আলোচনা করবো। এই জন্য প্রথম ক্লাসের পরে একটু গ্যাপ থাকবে, এই প্রথম ক্লাসগুলোর মাঝখানে, এই আর কি। 3টা রেপার্টরি আমাদের খুব ভালো করে বুঝতে হবে। জি।
জি জি জি, আমার কাছে হোম পেজ জমিয়ে আছে, আমি ওইটাই দেখাবো, সমস্যা নেই। আপনারা আপনাদের কাছে যদি অন্য সফটওয়্যার থাকে করতে পারেন, কোনো সমস্যা নেই। কারণ আমরা যেই রেপার্টরি গুলো বলছি সেগুলো তো একদম বেসিক রেপার্টরি, এগুলো সবগুলো সফটওয়্যারের মধ্যেই আছে। হুম, সমস্যা নেই, আপনি জমি ইউজ করতে পারেন, রাডার থাকলে রাডার ইউজ করতে পারেন, সমস্যা নেই। আপনাদের অনেকেই আছেন, কার কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। তবে রেপার্টরি একটা বিষয় আছে যে কোনো রেপার্টরি পারফেক্ট না, সেটা তো আগেই বলা হয়েছে। সবগুলো রেপার্টরি জানার মাধ্যমে একজন পারফেকশনের কাছাকাছি পৌঁছাতে পারে। আর রেপার্টরি হচ্ছে জিনিসটা কি, রেপার্টরি করে কিন্তু আপনি আশা করবেন না যে আপনাকে রেপার্টরি একটা সিঙ্গেল মেডিসিন আপনাকে এনে দিবে। এটা কিন্তু যদি কেউ আশা করে তাহলে সে ভুল করবে, এবং সে জোরাজোরি করলে কিন্তু আপনি রং মেডিসিন চয়েস করবেন। রেপার্টরি যেটা বনি হোসেন বা এসে যে করছেন, ওনারা যেটা ফিল করছেন, মনে করেন আপনার যমজ চারটা ছেলে হলো বা চারটা মেয়ে হলো, ধরেন, অনেকে তো হয়, একদম যে হয় না সেটা না, খুবই কম। আমি এক্সাম্পলের মানে উদাহরণের খাতিরে বলছি, আপনি চারটা যমজ ছেলে হলো, আপনি কিন্তু ঠিকই এই চারজনের মধ্যে পার্থক্য করতে পারেন, কিন্তু আমি হয়তো পারবো না, বা আপনার অন্য কেউ আত্মীয় স্বজন হঠাৎ করে এসে পারবে না। কিন্তু আপনি পারেন কেন? বিকজ তারা আপনার সন্তান, আপনি তাদের ভেরি ক্লোজ থেকে জানেন এবং সবকিছু জানেন। এই জন্য তাদের চেহারা যেরকমই হোক, চারজনের কাছে আসলে আপনি কিন্তু মানে আলাদা করতে পারেন। তো এই জন্য বনি হোসেন বা যারা প্রথম দিকে ছিলেন তারা তো প্রুভিং সিমটম গুলোকে খুব বেশি চর্চা করতেন। এই জন্য তারা সিমটম গুলো কাছাকাছি চলে আসলে তারা আলাদা করে ফেলতে পারতেন। তো আমাদের জন্য কিন্তু একই কথাই সত্য, আমরা যদি প্রুভিং সিমটম গুলো বেশি করে পড়ি, ঠিক আছে, তাহলে আমাদের এই বনি হোসেন রেপার্টরির মাধ্যমে কিন্তু সিঙ্গেল রেমেডি আপনার ম্যাক্সিমাম সময় আসবে না, আসবে কি সাজেস্টিভ অফ রেমেডি। হ্যাঁ, পাঁচটা সাতটা রেমেডি আপনাকে কাছাকাছি নিয়ে আসবে, আপনি ওটাকে ওটা থেকে আলাদা করবেন ওই পাঁচটা জমজ ভাইয়ের মতো, ঠিক আছে। তো ওখান থেকে আপনার এই জন্য এই মেডিসিন গুলো, পলিগ্রাস মেডিসিন গুলো সম্পর্কে আমাদেরকে ভালো করে জানতে হবে। জানলে আমরা কোন একটা এই পাঁচটার মধ্যে যেহেতু ম্যাক্সিমাম সিমটম কভার করা আছে, আমরা কোনো একটা মাইন্ড সিমটম দিয়ে যে কোনো একটা পিক করতে পারি, ঠিক আছে, কোনো একটা মডালিটি দিয়ে কোনো একটা পিক করতে পারি। তো এরকম আর কি বিষয় থাকবে। তো এটাও খুব গুরুত্বপূর্ণ। আর হিনার ফের যে পোলারিটি অ্যানালাইসিস, এটা খুবই এক্সিলেন্ট একটা কাজ করেছেন উনি। কন্ট্রাডিকশন আবিষ্কার করছেন, এটা আরেকটা মেজর একটা ইনভেনশন আমার কাছে মনে হয়। আহ, এটা বনিয়েশনের উপরে রিসার্চ করে বের করছেন যে, এবং এটা ক্লিনিক্যালি প্রুফ, কোনো জিনিসই ক্লিনিক্যালি প্রুভ না হলে কিন্তু এটা কিন্তু ধোপে টিকে না, সোজা কথা। আপনি একটা তৈরি করতে পারেন, আপনি একটা ফিলোসফি ধারা করতে পারেন, কিন্তু দিন শেষে আপনার সাকসেস রেট তো রোগীর কাছে পাইতে হবে, বা আমিও আপনার থিওরি ফলো করে রেট পাইতে হবে, না হলে কিন্তু ওইটা কিন্তু থিওরি থেকে যাবে, বাস্তব হবে না। তো হিনারফের পোলারিটি অ্যানালিসিসটা খুবই অ্যাকসেপ্টেবল এবং সহজ, এবং এটা দিয়ে অনেক প্যাথোলজিক্যাল কেসও সলভ করা সম্ভব হয়েছে। কারণ মডালিটি গুলা কি পরিবর্তিত সিমটম, তাই না? মডালিটি তো একটা রোগীর ভাইটাল ফোর্স, ওই যখন রোগী আক্রান্ত হয় তখনই তো মডালিটি গুলো শরীরে বেরিয়ে আসছে বিভিন্ন লেভেলে, সেটা মাইন্ড লেভেলে আসতে পারে, সেটা ফিজিক্যাল লেভেলে আসতে পারে। তো ওইটা কিন্তু পরিবর্তিত রূপ, এবং এই পরিবর্তিত চেহারাটাই কিন্তু হ্যারিম্যান সবসময় বলছে যে পরিবর্তিত অবস্থা আপনাকে আইডেন্টিফাই পিক আপ করতে হবে, সেটা মেন্টাল লেভেলে হোক আর ফিজিক্যাল লেভেলে হোক। এই পরিবর্তিত জিনিসটাই আপনি নিয়ে বেছে এটা থেকে, এইটার উপর ভিত্তি করে আপনাকে মেডিসিন সিলেকশন করতে হবে, সেটা। তো এই মডালিটিটা খুব সহজভাবে বলা যায়, আর মডালিটিটা বিকৃত হয়নি। প্রুভারও যেই ভাষায় বলছে এবং আপনার রোগীরাও যে ভাষায় বলছে সেটা কিন্তু কাছাকাছি, কিন্তু সেন্সেশনের ক্ষেত্রে অনেক সময় মিল হয় না, কারণ ভাষাগত প্রকাশভঙ্গি, তারপরে আঞ্চলিকতা, হ্যাঁ, তারপরে এলাকা ভিত্তিক আবহাওয়া ভিত্তিক অনেকগুলো বিষয় থাকে। এই জন্য সেন্সেশনটা এই জন্য সেকেন্ড গ্রেডে চলে গেছে, মডালিটির পরে সেন্সেশনকে পরের ধাপে রাখছে, আর লোকেশন গুলোকে আরো পরে রাখছে। তো এরকম আর কি বিষয়গুলো। আর কিন্তু কনকমিটেন্ট আবার খুব গুরুত্বপূর্ণ, অনেক সময় কনকমিটেন্ট একটা যদি ভালো কনকমিটেন্ট পাওয়া যায়, এটা এটা নিজেই কিন্তু টোটালিটি অফ সিমটম, ঠিক আছে, এটা নিজে একটা পিকুলিয়ার সিমটম। আবার কনকমিটেন্ট যদি কনকমিটেন্টের একটা অ্যাগ্রাভেশন আছে, সেটার সাথে যদি আবার জেনারেল অ্যাগ্রাভেশন মিলে যায়, তাহলে তো আর কিছু লাগে না, এই দুইটা সিমটম দিয়ে আপনার যে মেডিসিন আসবে সেটা আপনি দিতে পারবেন। এরকম অনেক শর্টকাট টেকনিক আছে। তো ইনশাল্লাহ আমার মনে হয় এই কোর্সের মাধ্যমে আপনারা অনেক কিছু শিখতে পারবেন, এবং এটা আশা করি এটা মানে অনেক বেশি অনুপ্রাণিত করা সম্ভব, এবং আপনারা হবেন, এবং আরো গভীর পড়াশোনার একটা উইন্ডো খুলে যাবে আর কি, এই আশাবাদ ব্যক্ত করছি আর কি। তো আর কোনো প্রশ্ন থাকলে আমরা করতে পারি। আহ,
আপনার ম্যাক্সিমামই অ্যান্সার দিয়েছিলেন যে কেট রেপার্টরিটা একটু জানেন, আর ম্যাক্সিমামই জানা হয়নি। তো কেট রেপার্টরি জানলে ফিলোসফিটা অনেকে জানেন না আমার মনে হয়, স্ট্রাকচারটা হয়তো জানেন, কিন্তু ফিলোসফি না জানলে কোনো রেপার্টরি ব্যবহার করাটা আসলে ডিফিকাল্ট। স্যার, জি হ্যালো। রেপার্টরি নিয়ে একটা প্রশ্ন আছে আমার। জি জি প্লিজ। স্যার, রেপার্টরিটা যখন সফটওয়্যার কেন্দ্রিক আমরা চলে যাচ্ছি, হয়তো প্রযুক্তির আশ্রয় নিতে চাচ্ছি হুম সুবিধার্থে, হুম এক হুম। পর্যায়ে আমরা কেমন যেন কম্পিউটারের দিক ধাবিত হয়ে যাচ্ছে যে ওটা ছাড়া আমার ব্রেন থাকবে না। কিন্তু ব্রেনে আগেকার দিনের পুরনো ফিজিশিয়ানরা, ওনারা তো রেপার্টরি ব্রেনের মধ্যেই ছিল, কেস দেখলেই অ্যানালাইসিস শুরু করে দিত। কিন্তু আমরা যেন কেমন, এর থেকে সহজ কোনো বুদ্ধি আছে যেটা যা আমরা রেপার্টরি মাথাতে ইনস্টল দিতে পারি? জি। না এই জন্য সহজ করতে গেলে আপনার সহজ তো আসলেই নাই, সহজ করতে গেলে আপনি থেরাপিটিক পকেট বই, সেই সময়ের জন্য ডাক্তারদের পরিশ্রম কম হয় সেজন্য এই ছোট একটা বই করেছিলেন, এই বইটা নিয়ে করতেন। কিন্তু আপনি যখন 5-6টা সিমটম আসবে তখন আপনি কিভাবে এটা করবেন? আপনার অনেক বেশি সময় লাগবে না? 5টা সিমটমকে আপনি লিখবেন, আপনি লিখে লিখে আগে তো অনেক পরিশ্রম করতে একটা রেপার্টরি সলভ করতে। এখন আপনি জি রোগী জি দেখতে চান দিনে 50টা, তা আপনি এখন তাহলে আপনি রোগী দেখার কমায় দেন, একটা রোগী দেখেন বা 2টা রোগী দেখেন, সেটা তো করবেন না। তো রোগী আপনি দেখবেন বেশি, আপনি রোগী সার্ভিস দিতে চাচ্ছেন বেশি, বা তাহলে তো সময় প্রযুক্তি সহযোগিতা নিতে হবে। প্রযুক্তি কি? জি প্রযুক্তি জি আপনাকে আপনাকে সময়টাকে সেভ করবে, গতি বাড়াবে, কিন্তু প্রযুক্তিকে আপনাকে চালাইতে হবে তো আপনার। জি কম্পিউটার জি তো নিজে চলবে না, কম্পিউটারকে চালাইতে হয়। কিন্তু কম্পিউটার জি চালাইলে ইনপুট দিলে সে দ্রুত সময়ের মধ্যে হিসাব করে দেয়। চালাইতে হবে আপনার, চালানো জানতে হবে আপনার, কিন্তু জানবেন কিভাবে? সেই ফিলোসফির উপর চিন্তা করে তো আপনি ইনপুট দিবেন। আপনি ফিলোসফি ফর্মুলা যদি না জানেন, আপনি ইনপুট দিবেন তো ভুল। এখানে বলা হয় কম্পিউটারে গার্বেজ ইন গার্বেজ আউট, মানে আপনি যদি ময়লা ইনপুট দেন ময়লা বের হবে, ঠিক জি আছে? জি আর ভালো জিনিস ইনপুট দিলে ভালো জিনিস বের হবে। সুতরাং আপনার যেরকম ইনপুট দিবেন সেটা বের হবে। সুতরাং ইনপুট দেওয়াটা তো শিখতে হবে মূলটা জায়গা থেকে। হ্যাঁ, ফিলোসফি গুলো বা ডিজাইন বা স্ট্রাকচারটা জানতে হবে এটা, আর ওটা তো আপনি সাহায্য নিচ্ছেন যে যেন দ্রুত করতে পারেন। আবার অনেক সময় ফিল্টার করার সুযোগ আছে, অনেক সময় এলিমিনেশন সিমটম আছে, অনেকগুলো ইউটিলিটি আছে। স্যার। সফটওয়্যার এক এক দিকে ইম্পর্টেন্স দিয়েছে। তো এটা আরেকটা বিষয়। আমি মেনলি এই রেপার্টরি বিষয়গুলো এখানে বেশি ফোকাস করবো। একটা হোমিওপ্যাথি এমন একটা ভাস্ট জিনিস, এখানে অনেকগুলো বিষয় আলোচনা করা যায়। তো একটা কোর্স, আমার এই জন্য কোর্স গুলোকে সেগমেন্ট সেগমেন্ট করে ভাগ করা। এক কোর্সের মধ্যে আপনি মনে করেন এখানে ম্যাথমেটিক্যাল নিয়ে আলোচনা করতে যাবো না, এখানে বেশি ম্যাথমেটিক্যাল আলোচনা করতে গেলে আপনি হবে না। তো এগুলোর জন্য আলাদা আলাদা ডিজাইন থাকবে। যেমন অর্গাননের অনেক ঝামেলা আছে, অর্গাননের বর্তমান ব্যাখ্যা হুম, অনেকে অর্গাননকে মিলাতে পারে না, বা অনেকে অনেক রকম ব্যাখ্যা করে। তো আমি আমার লেভেল অফ আন্ডারস্ট্যান্ডিং থেকে যেটা বুঝি, আর বিভিন্ন বই, ইন্টারন্যাশনালি বিভিন্ন বই পড়ার থেকে যতটুকু বুঝেছি, সেটার উপর ভিত্তি করে অর্গাননকে আমি একটা অর্গাননের উপর একটা কোর্স করার ইচ্ছা আছে। কারণ অর্গানন হচ্ছে আমাদের বেসিক বই। এটা হচ্ছে কি বলবো যে হোমিওপ্যাথির হার্ট। তো এটা যদি আমার ঠিক মতো ধারণ করতে না পারি, আমার ডাইনামিক লেভেলে কোথায় হাত দিব, আমি কেস টেকিং কিভাবে করব, আমি পোটেন্সি কিভাবে সিলেকশন করব, আমি ক্রনিক ডিজিজে কোন সিমটমটাকে প্রায়োরিটি দিব, প্যাথোলজিক্যাল সিমটমের গুরুত্ব কিভাবে দিব, ঠিক আছে? তো এই বিষয়গুলো প্রত্যেকটা জায়গায় আমার কনফিউশন থাকবে, প্রত্যেকটা জায়গায় আমার মানে মানে শেকি থাকবো আমি, ঠিক আছে? আমার সলিড ফাউন্ডেশন থাকবে না। তো এই জন্য অর্গানন, যারা অর্গানন বইটা তো যুগের কালজয়ী বই, তাই না? আর বর্তমানে মেডিকেল সায়েন্সের বইগুলো হচ্ছে কি বলবো যে এটা ক্ষণস্থায়ী বই। এই 2 দিন আগে একটা কথা বললে 2 দিন পরে চেঞ্জ করে, হুম, বিকজ কন্টিনিউয়াস পরিবর্তনশীল। তো সেই কথাগুলোর উপর কিন্তু আপনি ভরসা করতে পারছেন না। বাট হ্যানিম্যান হুম, যে বইগুলো লিখলেন এটা কিন্তু কালজয়ী বই। সেই সময় যেটা সত্য ছিল, যেই ফর্মুলা এখনো কিন্তু এটা সত্য, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে এটাকে ব্যাখ্যা করলে আহ খুব বেশি পরিবর্তন হয় নাই। ব্যাখ্যার যে এমন আহামরি পরিবর্তন হয়ে গেছে সেটা না, তবুও একটা গ্রহণযোগ্য ব্যাখ্যা হলে বা জিনিসটা ভালো করে বুঝলে আহ, এইটার উপর ভিত্তি করে আপনার অন্যান্য মেডিসিন বা অন্যান্য বিষয়গুলো, ম্যাথমেটিক্যাল পড়া, রোগী দেখা, পটেন্সি সিলেকশন করা, ক্রনিক ডিজিজ ডিল করা, এগুলো অনেকটা ইজি হবে আর কি। তো এটা নিয়ে ইনশাল্লাহ পরে এক সময় এই নিয়ে একটা কোর্স করা যাবে, অর্গানো মেডিসিন নিয়ে একটা কোর্স করবেন। তো কোর্স ভিত্তিক করলে বিক্ষিপ্ত ভাবে আমি লেকচার, অনেকে বলে যে একটা এটার উপর ক্লাস নেন, ওটার উপর ক্লাস নেন, এভাবে ক্লাস দিলে আসলে কোনো একটা জিনিসের গভীরে যাওয়া যায় না। তো আমি এভাবে হয়তো ক্লাস নিয়ে অনেক জনপ্রিয় হওয়া যায়, একটা দুইটা লেকচার নিয়ে, কিন্তু ওইভাবে দিলে আহ, খুব একটা লাভ হয় না। একটা গোছানো একটা প্রেজেন্টেশন না থাকলে, বা আমার নিজের দায়বদ্ধতা বা একটা সুন্দর একটা ফর্মে না আনলে এটা হয় না। সেটা কোর্স হোক, 6টা ক্লাসের হোক আর 20টা ক্লাসের হোক, একটা কোর্স কারিকুলামের মধ্যে আসলে একটা কারিকুলাম থাকে, একটা টাইম শিডিউল, টাইম ফ্রেম থাকে, একটা দায়বদ্ধতা থাকে, এই সবগুলো বিষয় নিয়ে একটা জিনিস দাঁড়ায়।
হ্যাঁ, কিন্তু লিখিত হবে একটা আমি আজকে 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 এই কথাগুলো একটা বললাম, তো এটার উপর ছেড়ে দিলাম, আর কোনো খবর নেই। আপনারা তখন এই কথার উপরে শুনলেন, একবার ভালো লাগলো বা একটু বুঝলেন বা একটু বুঝলেন না, তো আবার হারাই গেল। তো এই জিনিসটা কিন্তু ওইভাবে করে লাভ নেই। এই জন্য একটা স্ট্রাকচারের মধ্যে জিনিসটাকে আনলে ওইটা ভালো হয়। মেডিকেল সায়েন্সটা কিন্তু এরকম, আপনি কলেজে না যে কিন্তু ঘরে বসে মেডিকেল সায়েন্স পড়া যাবে না। অ্যানাটমি, ফিজিওলজি, প্যাথোলজি, মাইক্রোবায়োলজি যেগুলো আমরা পড়ে আসি, সেগুলো তো প্রত্যেকটাই একটা ক্লিনিক্যাল এবং প্র্যাকটিক্যাল একটা নলেজ। হ্যাঁ, থিওরিটিক্যালি ক্লাসে পড়ে এসে ওটা প্র্যাকটিক্যাল আবার করতে হয়। লাশ উঠায়, ডোমরা লাশ উঠায়, আমরা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে প্রচুর লাশ কাটছি। হ্যাঁ, তারপরে প্যাথোলজি, ফিজিওলজি ওয়ার্ডে কাজ করছি, বায়োকেমিস্ট্রি ল্যাবে কাজ করছি, তারপরে আমাদের মাইক্রোবায়োলজি ল্যাবে কাজ করতে হচ্ছে। এগুলো প্রত্যেকটাই পড়া এবং প্র্যাকটিক্যাল, এভাবে দুইটা মিলে আপনাকে মেডিকেল সায়েন্স দাঁড়ায়। তো কিন্তু হোমিওপ্যাথির বিষয়টা এখানে যেহেতু ওই নলেজটা থাকতে হবে, ওইটা তো আপনার কলেজের নলেজটা কলেজে অর্জন করতে হবে। যদি আমাদের ওরকম ভাবে প্রাতিষ্ঠানিক ভাবে দুর্ভাগ্যজনক ভাবে ওরকম স্ট্রাকচার নাই হোমিওপ্যাথিতে, যে আপনার কোনো একটা বডি অন্তত কখনো কাটেন নাই, ডিসেকশন করেন নাই, মাইক্রোবায়োলজি ল্যাব দেখেন নাই, ওভাবে নাই। ইন্ডিয়াতে অনেকখানি আছে, ওদের বিএচএমএস বা এমডি, ওদের অনেকটা মান ভালো, সরকারি পৃষ্ঠপোষকতাও আছে। তো এই বিষয়গুলো আছে। তো এই এই জায়গাগুলো আছে। আর প্লাস হচ্ছে আপনার এই যে সূত্র, এই যে অর্গানো মেডিসিন, তারপরে হচ্ছে আপনার রেপার্টরি, ম্যাট্রিমেডিকা, এগুলো আপনার এই যে অনলাইন ক্লাস, অডিও ভিজুয়াল ক্লাস, ডিসকাশনের মাধ্যমে অনেকখানি শেখা যায়। বিকজ এটা প্র্যাকটিক্যালি বিষয় তো। আর এখানে আপনার প্যাথোলজিক্যাল বিষয় বা ওই ধরনের রুব্রিক গুলো আপনার কিছু বুঝতে হবে, কিন্তু আদারওয়াইজ ফাংশনাল রুব্রিক গুলো আপনার এই এইগুলো থেকে আলোচনা, বাইলেটারাল আলোচনার মাধ্যমে আপনি শিখতে পারবেন, জানতে পারবেন। আর কিছু প্যাথোলজিক্যাল রুব্রিক, হ্যাঁ, যেমন অ্যালবুমিন যাচ্ছে এখন, অ্যালবুমিন নিয়ে আলোচনা কি, এটা তো অনলাইনে অ্যালবুমিন নিয়ে আলোচনা আমি দেখাইতে পারি, অ্যালবুমিনটা এটা এটা, কিন্তু কি কি চেঞ্জ হয়, এটা যারা ডিল করছে অ্যালবুমিন গেলে নেফ্রোটিক সিনড্রোম যারা ডিল করছে তারাই ভালো, বেশি ভালো বলতে পারবে আপনার এই অনলাইন ক্লাসের তুলনায়। হ্যাঁ, সেই যেগুলা প্র্যাকটিক্যালে যেতে হয় সেগুলা ওখানে থেকে বেস্ট। অথবা ওখান থেকে যারা আসছে, যেমন আমার আল্লাহর মধ্যে ওই ক্লিনিক্যাল সাইডে অভিজ্ঞতাগুলো আছে, সুতরাং আমি যখন এটা প্রেজেন্ট করব তখন ওই গ্রাউন্ডটাও থাকবে, এবং ওই বিষয়টা তুলে ধরলে এই জিনিসটা অনেকটা সহজ হবে। ঠিক আছে, বা যে যারা এই গ্রাউন্ড থেকে আসছে বা এই গ্রাউন্ডের ক্লিনিক্যাল সাইড গুলো তুলে ধরতে পারতেছে, ব্যাখ্যাগুলো মিলাতে পারতেছে, তাদের কাছ থেকে ব্যাখ্যাগুলো নিলেই ভালো। সেটা আপনার ওটা যে কোনো জায়গা থেকে নিতে পারেন, এটা কোনো সব বিষয় না। এই আর কি কথা আর কি। তো রেপার্টরি হেল্প করতেছে, আমাদের প্রযুক্তি দিচ্ছে, প্রযুক্তির আমরা বেনিফিটটা অবশ্যই নিব, এটা আমাদের গতি বাড়াচ্ছে। কারোর কোনো প্রশ্ন থাকলে কাইন্ডলি করেন, আমরা সেশন শেষ করব। জি, ইনশাল্লাহ 29 তারিখ থেকে শুরু করবো। 29 তারিখে প্রথম ক্লাস হবে। আমি প্রথম ক্লাসে তো বললামই যে মর্নিং ওশন রেপার্টরি নিয়ে আমরা শুরু করবো, থেরাপিউটিক পকেট বই। আপনারা বাই দিস টাইম এই বইটা সংগ্রহ করে নেবেন। আমি কয়েকটা বইয়ের নাম বলেছি। আরেকটা যে বিষয়, আমাদের মেইন বই আপনারা সংগ্রহ করতে পারেন, বুক পোর্টে পাওয়া যায়। আর আমাদের এখানে চেম্বারে কিছু কপি বই, এগুলো ভালো ভালো কপি করে বই আছে, কারণ অনেক সময় মেইন বই পাওয়া যায় না। ইউরোপিয়ান বই তো আপনি মেইন বই পাবেন না, ভেরি এক্সপেন্সিভ, সেগুলো আছে। ইন্ডিয়ান বই অনেক সময় আপনারা পাচ্ছেন, তো যেটা পাচ্ছেন সেটা সংগ্রহ করে নেবেন মেইন বই। আর যদি অন্য বই লাগে, লিস্ট আমার হোয়াটসঅ্যাপ যেটা বাঙালি নাম্বারটা দেওয়া আছে, সেই নাম্বারে আপনারা একটা মেসেজ দিন। আমি আমার কারেন্ট বর্তমানে যে লিস্টে মেডিসিন গুলো আছে ম্যাক্সিমাম সবই ইংলিশ বই। এছাড়া আমার বাংলা কিছু দু একটা বই আছে, যেমন ডায়াবেটিস জয়, হোমিওশক্তি, ইতিবৃত্ত, এই আর কি। তো ওই মেডিসিন গুলো আপনার পেয়ে যাবেন। তো ওখান থেকে আপনার এই রেপার্টরি গুলো আছে, যার যেটা লাগে নিতে পারেন। আর কারোর যদি কেনা থাকে তো আলহামদুলিল্লাহ, এই বইগুলো রাখতে হবে। হ্যাঁ, এই বইটা থেকে আমরা পড়াবো। আর যুগল কিশোরের বইটা, এটা এখন আপাতত নাই, আমি হয়তো কিছুদিনের মধ্যে এটা আরো কিছু রাখবো আর কি। তখন আপনারা নিতে পারবেন, অথবা আপনাদের সংগ্রহ থাকলে অন্য জায়গা থেকে সংগ্রহ করে নিতে পারবেন। স্যার, স্যার ক্লাসগুলোকে স্যার শুক্রবার শনিবার ফিক্সড করা যায় কিনা? জি জি, আচ্ছা, ক্লাসের ব্যাপারে অনেকে অনেক রকম কথা বলছে, তো আসলে আপনাদেরও সময় সুযোগের বিষয় থাকবে, আমারও সময় সুযোগের বিষয় থাকবে। তো দুইটা মিলে আমি চেষ্টা করবো শুক্রবারে, যেহেতু সবাই ফ্রি থাকে শুক্র শনিবার বৃহস্পতিবার। তো এটা আর কি। আবার অনেকে অন্যান্য অনেক কোর্সে অনেকে ইনভলভ হয়ে আছেন, তারা আবার বলছেন যে মাঝামাঝি সময়ে ক্লাস নিলে ভালো। তো আসলে সব দিকে তো আর মেনটেন করা সম্ভব হবে না, কারণ আপনার 10 জন মানুষকে বলে 10টা ডেট যদি বলে, যে কোনো একটাই তো বেছে নিতে হবে। তো চেষ্টা করবো ইনশাল্লাহ বৃহস্পতি শুক্র শনি ক্লাস নেওয়ার। ওইটা আমরা ম্যাক্সিমাম সময় ফ্রি থাকি, আপনারা ফ্রি থাকেন। আর সপ্তাহের মাঝে যদি ক্লাস হয় হতে পারে। তো প্রথম কয়েকটা ক্লাস থাকবে, তো ক্লাস যখনই হয় আশা করি ফ্লেক্সিবল টাইমে করার চেষ্টা করবো।
আর 9টার দিকে আপনারা অফিস থেকে যে যাই করেন, অফিস থেকে 9টার দিকে চলে আসেন, লকডাউনের মধ্যেও অনেকে আগেই আসেন। তো এই আর কি বিষয়গুলো একটু এদিক ওদিক হবে। ক্লাস তো আমাদের 2 ঘন্টার বেশি হবে না ইনশাল্লাহ। এর মধ্যে শেষ করার চেষ্টা করবেন, বেশি লম্বা ক্লাসে ধৈর্য রাখা যায় না, তো সমস্যা হবে না ইনশাল্লাহ। আর ক্লাস শেষের পরে তো কোশ্চেন করার সুযোগই থাকতেছে, পরের দিন আপনি কোশ্চেন করতে পারতেছেন, বা একটা ক্লাস শেষ করার পর নেক্সট ক্লাসে আপনি আগের ক্লাস সম্পর্কে দু একটা জিনিস জানা থাকলে জানতে পারতেছেন, জিজ্ঞেস করতে পারতেছেন, এই আর কি বিষয়গুলো। তবে আপনাদের কনফার্মেশনের ব্যাপারে আমি একটু রিকোয়েস্ট করে রাখলাম যে কনফার্মেশনটা একটু আর্লি করে ফেললে ভালো, শেষ সময়ের জন্য ওয়েট করবেন না, তখন অনেক দিক থেকে সমস্যা হয়, আমার সময় এবং কালেকশন প্লাস অন্যদিকে মনোযোগ দেওয়া, এটা হ্যাপাজার্ড অবস্থা হয়। সিদ্ধান্ত নিলে করে ফেলেন, আর যদি মনে করেন যে পরে করবে সেটা আমাকে জানাই দিন। হ্যাঁ, তাহলে একটু ইজি হবে। আমার টাইম শিডিউল ফিক্সড করা অনেকগুলো বিষয় থাকে, কারণ একটা জিনিস, একটা কোর্স করাতে গেলে অনেক কিছু চিন্তা করতে হয়, ঠিক আছে। কোর্স এটা যারা করায় তারাই জানে যে একটা টাইম শিডিউল একটা ব্যাপার থাকে, আমি আমার টাইম ফিক্সড করে এখানে টাইমটা নিয়ে আসবো, কিন্তু আমার অন্য জায়গা থেকে টাইম গুলাকে কাটছাট করে নিয়ে আসতে হবে। তো এটার রেসপন্সটা আর্লি করা ভালো। তো কোনো প্রশ্ন না থাকলে আমরা শেষ করতে পারি, আর কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। স্যার একটা বইয়ের নাম হচ্ছে ডক্টর ন্যাস প্রণীত লিডার্স ইন হোমিওপ্যাথিক থেরাপিউটিক্স। হুম, হুম। বইটা আমার কালেকশনে আছে 73। হ্যাঁ, বইটা। আমি শুরু করি নাই এখনো, এটা কালেকশন করেছি হ্যাঁ, ডক্টর ন্যাসের। যখন আসেন জি করেন করেন সমস্যা নেই। ডিবি ন্যাস। জি জি, ন্যাশের অনেকগুলো, 2টা বই আছে, মানে আহ, এটা এটা একটা বই আছে, লিডার্স আমার কাছেও আছে, সবই আছে। আমারটা যেটা নিয়েছি লিডার্স ইন হোমিওপ্যাথিক হুম, থেরাপিউটিক্স। ঠিক আছে, করেন সমস্যা নেই। তবে ম্যাথমেটিকা আপনি পড়বেন, আমি আপনি প্রুভিং সিম্পটম গুলো আগে একবার করে নিন। আমি যে কথাগুলো বললাম না, লিডার্স এরা তো কষ্ট করে গোছায় নিয়ে আসছে, আপনি গোছানো জিনিস পড়তেছেন, পড়েন, কোনো সমস্যা নেই, বেশি বেশি করে পড়েন, কিন্তু মূল জায়গায় মূল ফ্লেভারটা পাইতে গেলে প্রুভাররা কিভাবে ফিল করছে, কি কথা বলছে, সেটা আপনাকে একবার একবার হলেও পড়া দরকার, অন্তত পলিটেস্ট মেডিসিন, যেমন নাইট্রামিল, ফসফরাস, লাইকোপোডিয়াম, হ্যাঁ, যেগুলো আপনি হরহামেশা কার্বোভেজ ব্যবহার করতেছে, সেগুলা মূল জায়গাটা আপনি করতে করার আগ্রহ আসে না, যে প্রুভাররা এই একটা ওষুধ খাইলো, কার্বোভেজ খাইলো বা ফসফরাস গ্রহণ করলো, করার পরে তারা শরীর থেকে তাদের কি কি সিমটম আসলো, এটা কি জানার আগ্রহ থাকে না? এবং এটাই তো ডকুমেন্টেড, এটার উপর ভিত্তি করেই তো পরবর্তীতে সবাই কথা বলতেছে, যে যাই করুক। হ্যাঁ, তো মূল জিনিসটা একবার পড়ে আসলে তারপরে কে কি বলতেছে সেটা মিলাতে পারবেন, তখন আরো ভালো লাগবে। এই জন্য মূল জিনিসটা আপনার, যেহেতু হেডিং গাইডি সিমটম পাওয়া যায়, আপনার হার্ড কপিও পাওয়া যায়, হার্ড কপি চাইলে আপনি ই করতে পারেন, খোঁজ নিতে পারেন এখন আছে কিনা, কারণ হার্ড কপি অনেক বড়, 10টা বই, প্রিন্ট ছোট হলে অবশ্য পড়তে সমস্যা হয়, তো সফটওয়্যারে ম্যাক্সিমামই আছে। তো যাই হোক, হার্ড কপি পারেন না সফট কপি পারেন, আপনি একটা মেডিসিন পড়তে হবে, পড়ে তারপরে আপনার ন্যাশে যান, কেন্টে যান, ফাটকে যান, বগারে যান, অনেকভাবেই পড়তে হবে। এম এন চৌধুরী আছেন, অনেক বই আছে, আপনি পড়তে পারেন, সমস্যা নেই। তবে আপনি মূলটা একবার পড়ে আসতে হবে, তাহলে আপনার অনেক কিছু বুঝতে সুবিধা হবে। মূল কথাটা জানতে হবে যে প্রুভার কি ফিল করছে, ঠিক আছে, প্রুভার মাইন্ড সেট কি কি দিচ্ছে, তারপরে ইন্টারপ্রিটেশন গুলো আপনি ধরতে পারবেন। হ্যাঁ, তারপরে প্রুভার ফিজিক্যাল সিমটমে মডালিটি কি দিচ্ছে, আর তারপরে আপনি মডালিটি পড়েন, বরিক থেকে পড়েন, বরিক একটা ভালো ক্লিনিক্যাল রেপার্টরি, মার্ফি পড়েন, হ্যাঁ, বর্তমান বিশ্বের মধ্যে মার্ফি খুব ভালো, করতে পারেন। রোগী চিত্রের জন্য কিছু বই আছে, যেমন মার্গারেট টেলর রোগী চিত্রের জন্য ভালো বই, কেন্টের বই ভালো। তারপরে বর্তমান সময় সবচেয়ে জনপ্রিয় হচ্ছে ভিতুল কাসের ভিভা, এগুলো রোগী চিত্রের জন্য ভালো বই। তারপরে আপনার আরেকটা বই আছে ক্যাথরিন কোল্টার, 3টা সিরিজের 3টা খন্ডের বই আছে, এটা আমাদের কাছে আছে, খুবই অসাধারণ একটা বই, রোগী চিত্রের বই। এইসব বইগুলো আছে, এক একটা ম্যাথমেটিকা এক একটা দিককে আলোচনা করছে। যাক, আমি এখানে আর ম্যাথমেটিকা নিয়ে বেশি আলোচনা করতে যাচ্ছি না, কারণ ম্যাথমেটিকা আলোচনা করতে গেলে আরেক সমুদ্র, আরেকদিকে চলে যাবে। ওটা আমি জিস কথা ওইটাই বললাম যে আপনি প্রুভিং সিমটমটাকে পড়ে আসেন, তারপরে আপনি যে কোনো ম্যাথমেটিকাই পড়েন, কোনো সমস্যা নেই, কিন্তু একবার প্রুভিংটা পড়ে আসবেন। যে মেডিসিন স্টার্ট করবেন সেটা আগে হেডিং বা ডিকশনারি ক্লার্ক থেকে পড়ে তারপরে আপনি অন্য ম্যাথমেটিকাতে চলে যান, কোনো সমস্যা নেই। অথবা চ্যাপ্টার ওয়াইজ পড়েন, হ্যাঁ, চ্যাপ্টার ওয়াইজ পড়েন। মনে করেন আপনার মার্ফি থেকে একটা চ্যাপ্টার পড়বেন, হেড চ্যাপ্টার পড়বেন, স্টমাক চ্যাপ্টার পড়বেন, তাহলে হেডিং গাইডি সিমটমে দেখবেন যে স্টমাক চ্যাপ্টার ওয়াইজই দেওয়া আছে। ফসফরাসের স্টমাক চ্যাপ্টারটাকে হেডিং থেকে পড়ে আসেন, তারপরে আপনি অন্য জায়গায় পড়েন, বুঝতে পারছেন? তাহলে দেখবেন যে আরো বেশি সুন্দর মিলাতে পারতেছি। তাহলে আপনি কনফিডেন্স থাকবে যে মূলটা তো আমি পড়ে আসছি,
অনেক জায়গায় কিন্তু অনেক 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 কেন্টের ক্ষেত্রেও আমি যখন পড়াবো তখন দেখবেন এখানে সুন্দর করে ওয়ার্কআউট করা আছে যে অনেকগুলো সিমটম মূল কেন্টেও কিন্তু রং দেওয়া আছে। যেমন মূল প্রুভারদের ডমিনেন্ট দেওয়া আছে রাইট সাইড, কেন্ট দিয়ে রাখছেন লেফট সাইড, কারণ মানুষ ভুলে উঠবে না। সুতরাং আমি একটা কথার মধ্যে আমি হিন্টস দিয়ে রাখছিলাম আপনার মানে এই হোমিওপ্যাথিটাকে কিন্তু মানে ভালোবাসতে যে ভালোবাসবেন, অবশ্যই ভালোবাসতে হবে, কিন্তু কোনো বিষয়কে কোনো লেখা বা ইসেকে উইদাউট জাজমেন্ট ছেড়ে দিবেন না, চেক করতে হবে। কারণ আপনি জাজমেন্ট কি একটা জাজমেন্ট একটা মানুষের উপর জাজমেন্ট করছেন, আপনি আমার উপর জাজ আমার ভুল হতে পারে না, ডক্টর কেন্টের কি সাজানোর সময় ভুল হতে পারে না, তো হতে পারে। সুতরাং এই ভুলগুলো ওয়ার্কআউট করা আছে। ডক্টর বোর্ডিং হোসেনের কি ভুল হতে পারে না, হতে পারে, সাজাতে গেলে কিছু ভুল হতেই পারে। হ্যাঁ, তো কোনো মানুষ ভুলে উঠবে না। তো সেগুলো নিয়ে পরবর্তীতে গবেষণা হয়েছে, পিএইচডি হয়েছে, পরবর্তীতে বই করা হয়েছে, তো সেগুলোকে পয়েন্ট আউট করা হয়েছে কোন কোন রুব্রিকে উনি ভুল করছেন বা কোন কোন রুব্রিকে সাজানোটা হয় না, বা একই রুব্রিক এক জায়গায় এক মেডিসিন দিচ্ছেন, একই রুব্রিকে আরেক জায়গায় আরেক মেডিসিন দিচ্ছেন। তো এই বিষয়গুলো আছে, এগুলো আমরা আলোচনা করবো, প্রত্যেক পয়েন্ট আউট টু দা পয়েন্ট করবো, তখন বই ধরে ধরে দেখাবো। তো ওইটা তো থাকবেই বিষয়গুলো, আর সাজানোর বিষয়টা কেস থাকবে। আশা করি ভালো লাগবে, আপনাদের অনেক কিছু জানা থাকবে। আর একটা আহ্বান থাকবে যে আপনাদের পরিচিত আপনারা যারা যার সাথে যাদের সাথে চলাফেরা করেন তাদেরও যদি, অনেকে দেখা যাবে যে কোর্স শুরুর কিছুদিন পরে এসে বলে যে আমি আগে জানলাম না, আগে বুঝতে পারি নাই, হ্যাঁ আগে আমি বুঝি নাই যেগুলো এগুলো শেখানো হবে। তো অনেকে অনেক রকম মন্তব্য করে। তো আগেই জানায় দিয়েন, যদি তার বলতে পারবে না যে পরে জানলাম না। যদি আমাদের কোর্সে পরেও আসার সুযোগ আছে, কারণ এই ক্লাসগুলো রেকর্ডেড থাকবে, পরেও অ্যাড হতে পারবে, কোনো সমস্যা নেই। তো লাইভ সেশন গুলো তো আর একবারই হয়, লাইভ সেশন তো আর রেকর্ডেড ভার্সনে লাইভ সেশন হয় না, এই আর কি। তো যাই হোক, কষ্ট করে সবাই আসছেন স্যারের নোটিসে, তো সেই জন্য সবাইকে ধন্যবাদ। ইনশাল্লাহ আমরা 29 তারিখ হবে, ক্লাস হবে। আর ক্লাসের টাইম টু টাইম শিডিউল গুলো আমরা গ্রুপেই সবকিছু আলোচনা হবে, টাইম বলে দিব। আর এই বাইশ টাইম বইগুলো সংগ্রহ করে রাখেন। আর বইয়ের প্রিফেস গুলো, প্রত্যেকটা হোমিওপ্যাথিক বইয়ের প্রিফেস খুব গুরুত্বপূর্ণ। প্রিফেসের মধ্যে বা ইন্ট্রোডাক্টরি চ্যাপ্টারের মধ্যে কিন্তু মূল বইয়ের নির্যাস দেওয়া থাকে প্রত্যেকটা বইয়ের। হ্যাঁ, যে বইটি আপনি হাত দিবেন সেই বইয়ের প্রিফেস এবং ইন্ট্রোডাকশনটা ভালো করে পড়বেন, তাহলে ওই বইটার সম্পর্কে আপনি ভালো ধারণা হয়ে যাবে। এবং ওই জায়গাটা বুঝতে যে কোনো সমস্যা হলে ইনশাল্লাহ আমরা সাহায্য করবো, এই আর কি। তো আচ্ছা, কে যেন ইলিয়াস সাহেব মনে হয় রেকর্ড করলেন নাকি? আপনি আচ্ছা, তাহলে কাইন্ডলি আমাকে আপনি আগে রেকর্ডে রেন্ডার দেন, এইচডি তে রেন্ডার দিয়েন 720-এ রেন্ডার করে আমাকে হোয়াটসঅ্যাপে ওইটার গুগল ড্রাইভের লিংক দিয়ে দিন, গুগল ড্রাইভে আপলোড করে ওটা লিংক দিয়ে দিন। হ্যাঁ, জি, ঠিক আছে। ইনশাল্লাহ প্রশ্ন না থাকলে সবাই ভালো থাকেন। 29 তারিখ কথা হবে। জি, আসসালামু আলাইকুম।